সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1307তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের ভাই মোহাম্মদ জাকির হোসেনের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বিয়ে করতে এসে নতুন বউয়ের মুখ দেখে চিৎকার করে কান্না করে বর। বিয়ে করতে এসে নববধূর মুখ দেখে কান্না করে স্বামী। কিন্তু কেন? আমি যদি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি যে আমাদের এই পৃথিবীতে আদৌ কি আপনি সুখী মানুষ, বা আমাদের এই পৃথিবীতে কয়টা সুখী মানুষ আছে? আপনি যাকেই জিজ্ঞেস করবেন সে মুখের উপর বলবে যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেননা আল্লাহ বলেছে আপনি যেরকম পরিস্থিতির মধ্যেই থাকেন না কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। সেই মর্মে আমরা সবাই বলি আমরা ভালো আছি, আমরা সুখী আছি। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, এই দুনিয়াতে কেউ সুখী নয়, প্রতিটা মানুষই করে মিথ্যে সুখের অভিনয়। এই গল্পটা শুধু গল্প নয়, আমার কাছে মনে হয় যেন আপনার দেখা শ্রেষ্ঠ সিনেমাটাকেও হার মানাবে। তাই সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত ময়মনসিংহের ভাই জাকির হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনুন, এবং গল্প শেষে জাকির ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2জন ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা ময়মনসিংহ শহর থেকে খানিক দূরের কোনো এক গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ট্রাক চালক। শুধু ট্রাক চালকই নয়, আমার বাবা যে ডিস্ট্রিক্ট ট্রাকটা চালায় আমার বাবা সেই ট্রাকের মালিকও বটে। আমার বাবা একসময় ট্রাকের ড্রাইভার থাকে এবং ওখান থেকে অগাধ পরিশ্রমের ফলে আমার বাবা নিজে একটা ট্রাক কিনতে সমর্থ। আমার বাবা নিজে একটা ট্রাক কিনতে পারে এবং আমার বাবা যেই ট্রাকটা চালায় এটা আমার আব্বার নিজেরই ট্রাক। আমাদের পরিবারটা একেবারেই যেই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঠিক এরকম না, হাই ফ্যামিলির প্রোফাইল বলা চলে। কারণ আমার বাবা মাস শেষে ভালো টাকাই বেতন পাইতো বা ভালো টাকা ইনকাম করতো, এবং তাই দিয়ে আমরা ভাই বোন সবাই মিলে খুব ভালোভাবে থাকতাম। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমি ছোটোবেলা থেকেই না আমার বাবার জীবনে কখনো সুখ দেখি নাই। আমার যখন থেকে বয়স হয়, যখন থেকে বুঝ হয়, আমি তখন থেকেই দেখি আমার বাবা আমার মায়ের কাছে নির্যাতিত। শুধু নির্যাতিতই নয়, আমি এরকম দৃশ্য দেখেছি গ্রামবাসীর সামনে, আমার আব্বার বন্ধু বান্ধবের সামনে আমার মা পায়ের জুতা খুলে আমার আব্বাকে পিটাইতে। আমার আব্বা দেখতে শুনতে অনেকটা সুন্দর ছিল, কিন্তু আমার মা দেখতে শুনতে অতটা ভালো ছিল না। এরপরও জানি না কেন বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করে। ভালোবেসে বিয়ে করার পরে আমার মায়ের কাছে আমার বাবা কোনো সময়কাল পর্যন্ত একটু সম্মান পায়নি। দাদা দাদি আমার কাকারা অনেকবার বলেছে মাকে ডিভোর্স করে দেওয়ার জন্য, মাকে তালাক দেওয়ার জন্য, মাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আমার বাবা সহজ সরল বোকা টাইপের একটা মানুষ ছিল। মায়ের এত অত্যাচার সহ্য করেও আমার বাবা প্রতিনিয়ত আমার মায়ের সাথে সংসার করে যেত। দেখেন, আমি আমার মাকে ছোট করতেছি না, আমার গল্পটা শুনে কেউ আমার মাকে খারাপ মনে করবেন না, বা আমি মায়ের কুলাঙ্গার সন্তান মনে করবেন না। শুধু এই সমাজের বাস্তবতা তুলে ধরার জন্যই আমি আমার ভিতরের লুকিয়ে রাখা কথাগুলোকে আজ তুলে ধরবো। এরকমভাবে প্রতিটা মুহূর্তে আমার মা যখন আমার বাবার উপর টর্চার করতো, অত্যাচার করতো, বাবাকে অপমান করতো, আব্বা 3 দিন 4 দিন গাড়ি চালায় বাড়িতে আসতো, ঘুমাইতে পারতো না। আব্বা যখন গভীর ঘুমে থাকতো আমার মা গরমকালে গরম পানি ঢেলে দিত, আর শীতকালে পুকুর থেকে আয়না পানি আমার বাবার গায়ে ঢালি দিত। মানে বাবাকে একটু শান্তি দিত না। এরকমভাবে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমার যে বড় 2টা ভাই ছিল এরা আমার বাবার মতোই, মানে এর একটু অন্যরকম হয়েছে। মানে পড়াশোনাও করে না এবং মানে বান্দরামি করে বেড়ায়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এবং তারা একটু বেপরোয়া বললেই চলে। কিন্তু এরই মাঝে আমি যে ছিলাম মানে পরিবারের সবার ছোট, বাট আমি পড়াশোনার প্রতি অনেকটা মনোযোগী ছিলাম। আমি ঠিকঠাক মতো পড়াশোনা করতাম এবং খুবই ভালোভাবে পড়াশোনা করতাম। আমার আব্বার স্বপ্ন ছিল যে বাবা আমাকে একদিন অনেক বড় মাপের কিছু বানাবে, এবং বাবার স্বপ্ন দেখতো যে একদিন আমি পড়াশোনা করে আমার বাবার নাম উজ্জ্বল করব। আমার বাবা আমি ট্রাক ড্রাইভারের ছেলে হিসাবেও অনেক ভালো কিছু করতে পারবো, এমনটাই নয়নজোড়ার স্বপ্ন আমার বাবা আমাকে নিয়ে দেখতো। এই করতে করতে আমি মোটামুটি বড় হই। আমার মনে আছে আমি তখন সবেমাত্র ক্লাস 6-এ ভর্তি হয়েছিলাম। তো 6-এ ভর্তি হওয়ার পরে আমার আব্বা
একটা বিষয় নিয়ে আমার আম্মার সাথে ঝগড়া লাগে এবং মারাত্মক রকমের ঝগড়া লাগার পরে আমার বাবা বাড়ি থেকে চলে যায়। মানে মায়ের সাথে রাগ করে আমার আব্বা তখন বাড়ি থেকে মানে চলে যায়, পালিয়ে যায়, কথায় বলতে গেলে পালিয়ে যায়। দীর্ঘ প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছে, আমার বাবার কোনো সন্ধান পাওয়া যায় না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার বাবাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা কোথায় গেছে না গেছে জানি না। এরই মাঝে আমার দাদাভাই মারা যায়, কিন্তু আমার দাদা মারা যাওয়ার পরেও আমার আব্বার কোনো সন্ধান পাওয়া যায়নি। আব্বা যে ট্রাক নিয়ে কোথায় চলে যায়, মানে কোন জায়গায় চলে যায়, কোথায় ট্রাক চালায়, এর কোনো সন্ধান আমার বাবা আর আমাদেরকে দেয় না। তো ক্লাস 6 থেকে আমি ক্লাস 7-এ উঠি। ক্লাস 7-এ ওঠার পরে একদিন হলো কি, 7-এ আমি যখন পড়ি বা 7-এ ফাইনাল পরীক্ষা দেবো, ফার্স্ট ইয়ার মানে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক পরীক্ষা, মানে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে একদিন আমি স্কুলের মধ্যে বসে আছি, হঠাৎ করে কে জানি এসে আমারে বলতেছে যে তোর আব্বা বাড়িতে আসছে। মানে এইটা শুনে যে আমি কী পরিমাণের খুশি হয়েছি আমি বলে বুঝাতে পারবো না, যে আমার আব্বা বাড়িতে আসছে। আমি বাড়ির দিকে একটা দৌড় দিচ্ছি, মানে দৌড় দিছে বাড়ির দিকে। সত্যি কথা বলতে কি জানেন, আমার বাবার আমি অনেক ভালোবাসতাম। আমার যে 2 ভাই আছে, আমার মা আছে, তাদের থেকেও বেশি আমি বাবারে ভালোবাসতাম, কারণ বাবা কখনো আমার সাথে খারাপই করে নাই। এবং আরেকটা কথা বলতে গেলে, বাবা আমাকে অনেক ভালোবাসতো। আমার মায়ের থেকেও, আমার 2 ভাইয়ের থেকেও বাবা আমাকে বেশি ভালোবাসতো। মানে খবর পাইছে আমার বাবা আসছে বাড়িতে, মানে আমি বইটই স্কুলে রাইখা দৌড়ে চলে আসছে বাড়িতে। বাবা আসছে বাড়িতে, আমি বাবাকে দেখতে যাব। এবং বাড়িতে আসার পরে দেখি আমার বাবা বসে আছে, কিন্তু বাবার চারপাশে আমার দাদি সহ আরও অনেক লোকজন বসে আছে এবং একটা বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটা সাথে একটা ছোট্ট খুবই সুন্দর কিউট একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখার পরে তো অবাক হয়ে গেলাম, কী ব্যাপার। আমি দৌড়িয়া বাড়িতে আসলাম আব্বাকে দেখার জন্য, আব্বার সাথে কথা বলার জন্য, আব্বাকে বুকে জড়াই ধরবো, কিন্তু আমার আব্বা এখানে কেন দাঁড়িয়ে আছে? এবং আব্বার পাশে এই মহিলার ছোট্ট মেয়েটাকে। আমার মা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। শুধু কান্না করে না, মনে হয় যেন বিষাদর সাপের মতো ফোঁস ফোঁস করতেছে, পারে না এখনই ছোবল মেরে এখানকার সবগুলো মানুষকে মেরে ফেলে। আমি আস্তে আস্তে দাদির কাছে গেলাম, দাদির গিয়ে বললাম, ও দাদি, আব্বা আসছে কখন? দাদি আমার বলে, তুই ঘরে যা, তুই স্কুল থেকে এখনো ছুটি হয় না, চলে আসছি কেন? আমি তখন দাদিকে বললাম, স্কুলে খবর পাইছি আমার বাজান নাকি বাড়িতে আসছে, বাজান বাড়িতে আসে শুনে আমি চলে আসছি। দাদি আমারে বলে, আমি একটা কুলাঙ্গার সন্তান পেটে ধরছি। এই প্রথম আমার দাদির মুখে আমি এরকম একটা বাণী শুনতে পাই যে আমার আব্বা কুলাঙ্গার। এই পর্যন্ত যতই যাই কিছু হইতো, দাদি কখনো আমার আব্বাকে খারাপ বলতো না। দাদি বলতো আমার আব্বা লক্ষ্মী একটা ছেলে। কিন্তু প্রথম দাদি বলে যে আমার বাবা এতটাই খারাপ। বাড়িতে গেলাম, সারাদিন দরবার কারবার হইতেছে, মানুষজন আসতেছে, এবং এর মাঝে আমি বুঝতে পারলাম যে আমার বাবা আমার নতুন মাকে নিয়ে বাড়িতে উঠছে। যে মহিলাটাকে আমার আব্বা নিয়ে আসছে, এটা হচ্ছে আমার আব্বা দ্বিতীয় বিয়ে করে, এবং যেই মেয়েটা আছে ওই মেয়েটা হচ্ছে আমার আব্বার মেয়ে, মানে আমার সৎ বোন। এবং এইটা জানার পরে তো সবাই সারা রাত আমার আব্বারে ঘরে আসতে দেয় নাই। আব্বা সারা রাত ঘরের বাইরে দাঁড়িয়েছিল এবং প্রচণ্ড রকমের ঝগড়া ঝাঁটি ঝামেলা মারামারি রাতের বেলায় কেটে গেল, রাতটা কেটে গেল। আব্বা ঘরের উঠানেই ছিল, এই মেয়েটা আমার বাবা এবং মানে একটা মহিলা ঘরের উঠানেই ছিল। সকালবেলা আমার নানু বাড়ি থেকে লোকজন আসছে, আইসাই আমার আব্বাকে মারতে শুরু করছে। ভোরে মানে আব্বার চিৎকার শুনে আমার তখন ঘুম ভাঙছে, বাইরে দিয়ে যে আব্বুরে মারতেছে, আব্বুরও মারতেছে, আব্বুর সাথে ওই মহিলাটারও মারতেছে। ওই সময় আমাদের এলাকার যিনি সর্দার ছিলেন উনি তখন দৌড়ে আসছে, আইসা আমার মামাদেরকে বলতেছে যে ওরে মারতেছেন কেন, ওরে কোন অধিকারে ওর গায়ে হাত দিলেন আপনি? আপনি যে ওর গায়ে হাত দিলেন এই অধিকার আপনাকে কে দিল? ওই আপনার বোনকে বিয়ে করছে, তাই বলে কি আপনি ওরা মারবেন? একটা পুরুষ দুটো বিয়ে করতেই পারে, আপনি জোরে মারছেন, আমি থানায় খবর পাঠাই, আমি আপনাকে জেলে দিয়ে দিব। আমার মামা তখন কান্না করে করে বলতেছে, আচ্ছা ঠিক আছে সর্দার সাহেব, আমি ভুল করে ফেলছি, আমি ক্ষমা চাচ্ছি, এখন এটার সমাধা কি? তখন সর্দার বলতেছে, উনি যদি ওনার 2টা বউ খাওয়াইতে পারে, 2টা বউ পড়াইতে পারে, 2টা বউ চালাইতে পারে, তাহলে তো সমস্যা থাকার কথা নয়। আপনাদের মাঝে কেন সমস্যা থাকবে? একটা পুরুষ মানুষ 2টা বিয়ে করতেই পারে। সে বিয়ে করছে, তার একটা বউ আছে, তার প্রয়োজন হয়েছে, সে আরেকটা বিয়ে করছে, সে তো খারাপ কিছু করে নাই। এবং আমি যতদূর জেনেছি সে আইনত সুন্দরভাবে সঠিকভাবে এই মহিলাটাকে বিয়ে করে আনছে। তখনই আমার মামা লাভ 2টা বলতেছে, আমি তো আমার বোনকে সতীনের সংসার করাবো না, আমার বোনকে তো আমি সতীনের সংসার করাবো না। আমার দুলাভাই যদি এই মহিলাকে নিয়ে থাকতে চায় তাহলে আমি আমার বোনকে নিয়ে চলে যাব, আমি আমার বোনকে এই পরিবারে রাখবো না। তখন মেম্বারে মানে ওই সর্দার এসে আমার আব্বারে জিজ্ঞেস করলো, কী ব্যাপার ড্রাইভার সাহেব, আপনার বড় বউ তো চলে যাবে, যদি ছোটো বউকে রাখেন কি করবেন? আমার আব্বা বলে চলে যাক। মানে আমার আব্বা এই প্রথম আব্বার মুখে আমি শুনতে পেলাম যে আব্বা বলে চলে যাক, এবং চলে যাক। আমার আম্মা দুপুরের মধ্যে চলে যাবে, ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করতেছে। আমার 2 ভাইও আমার আম্মার পক্ষে, আমি কিন্তু আমার মায়ের পক্ষে নাই। আমি বসে আছি, আমার নতুন মায়ের সাথে আমি থাকবো, সমস্যা নেই। আমার আম্মা তখন দুপুরের মধ্যে রাগ টাগ করে ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আম্মা চলে গেছে, আম্মা তার বাপের বাড়িতে চলে গেছে।
আম্মা বাবার বাড়িতে চলে যাওয়ার পরে আমার বড় দুই ভাইকে নিয়ে গেল, আমি রয়ে গেলাম, আমি, দাদি, আমার মা আর আমার সৎমা আর আমার ছোটো বোন। মানে সৎ বোনটা তখন নতুন করে থাকতে শুরু করলাম। আমার নিজের তো কোনো বোন ছিল না, মানে আমি তো কোনো বোনের আদর ভালোবাসা পাই নাই, কিন্তু বিশ্বাস করেন আমার এই সৎ বোনটাকে পাওয়ার পরে না আমার হৃদয়টা পুরো ঠান্ডা হয়ে গেছে। ও এত কিউট ছিল, এত সুন্দর ছিল, বয়স খুব কম ছিল, খুব সুন্দর করে কথা বলতে পারতো না। মানে ঢাকা শহরে সম্ভবত বড় হয়েছে বা কোনো শহরে বড় হয়েছে, আমরা তো লোকালি হচ্ছে ময়মনসিংহের ভাষায় কথা বলতাম, কিন্তু ও যে কথা বলতো একেবারে শুদ্ধ ভাষায়, বইয়ের ভাষায় কথা বলতো। ওর শুধু একটাই সমস্যা ছিল, ওর আঙুল ছিল, মানে বাম হাতের 6টা আঙুল ছিল, বাম হাতের 6টা আঙুল ছিল এবং ওর আঙুলগুলো পুরো বাঁকা ছিল। মানে বাম হাতের আঙুল হচ্ছে 6টা এবং 6টার মধ্যে বাকি যে আঙুলগুলো আছে 5টা, ওইগুলো একটু বাঁকা বাঁকা টাইপের, মানে একটু ভৌতিক লাগতো ওর হাতটাকে। তা আমি ওরে পাওয়ার পরে এত খুশি হয়েছি বলার মতো না, মানে এত আনন্দ। ওরে নিয়ে আমি ঘুরতেছি, মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি। আমার সৎমাও তখন মহা খুশি, আমি আমার সৎমায়ের সাথে আসি। আমার মুহূর্তে আমার মায়ের কথা আমি ভুলে গেছি, মায়ের কথা আমার মনেই নেই। আমি স্কুলে যাই, স্কুল থেকে আসি, মজা মাস্তি করতেছি, দাদিকে নিয়ে বাবাকে নিয়ে অনেক ভালো আছি। তার প্রায় 3 দিন পরে একদিন রাতের বেলায় আমার মামার বাড়ি থেকে একটা ছেলে আসছে, এসে আমার বলে তোর মা তোরে যাইতে বলছে। আমি বলছি কই মাকে নানু বাড়িতে? বলে না, ওই বাড়িতে আসছে, মানে আমাদের পাশের একটা বাড়িতে মা আসছে, আমার খবর পাঠাইছে। আমি ওই বাড়িতে ঘেছি পরে মা আমারে মারা শুরু করছে। তো এই বাড়িতে কেন আসলি? মানে সরি, তুই তুই আমার সাথে চলে আসলি না কেন? তুই চলে আয়, আমি তোর নানু বাড়িতে নিয়ে যাবো। তা আমি যতটুকু জানি আমার নানারা খুবই গরিব, মানে অনেক গরিব, অভাবের সংসার। এর উপরে ভিতরে আমিও চলে যাব, মাও চলে গেছে, বড় 2টা ভাইয়াকেও নিয়ে গেছে, আমি যাবো কেন? আমি যাবো না। আমার বড় ভাই তখন আমাকে মারছে, ওইখানে প্রচুর মারছে। তো যাবি না মানি, আমারে মারছে। মারার পরে আমার বড় ভাইয়া তখন করছে কি, মানে মাইর দিছে। আমি তখন আবার বাড়িতে চলে আসছি। এর পরের দিন আমার মা তখন করলো কি, মেম্বারের টাকা পয়সা খাওয়াইয়া মেম্বারে দিয়ে আমার আব্বার নামে দিছে মামলা। আব্বার নামে মামলা দিছে যে আমার আব্বা কেন দেখি দ্বিতীয় বিয়ে করছে, ওনাকে না জানাইয়া বাড়ির মধ্যে পুলিশ আসছে। আইসা আমার আব্বাকে নোটিশ করে গেছে যে আপনি এটা যত দ্রুত পারেন এটা একটা সমাধা করেন, অন্যথা আপনাকে জেলে নিয়ে যাব। আপনি প্রথম বউর অনুমতি ছাড়া আপনি দ্বিতীয় বিয়ে করছেন। তো এরপরে আমার বাবা তখন করলো কি, খুব বিপাকে পড়ে গেল যে এরকমভাবেই হচ্ছে, মানে আম্মা মামলা দিয়ে দিল। পরে আব্বা তখন করলো কি, মেম্বারকে দিয়ে আমার নানু বাড়িতে খবর পাঠাইলো, যদি আম্মা মামলা উঠে এনে তাহলে ভালো, আর যদি মামলা না উঠায় তাহলে আমার আব্বা আমার মাকে তালাক দিয়ে দিবে, এরকম একটা হুমকি দেয়। যখনই তালাক দেওয়ার হুমকি দেয় তার এর পরের দিনে আমার মা আমার 2 ভাইকে নিয়ে সুরসুর করে আমাদের বাড়িতে চলে আসে। মানে যেদিন আব্বা বললো তালাক দিয়ে দিব, তার পরের দিনে আমার 2 ভাইকে নিয়ে আম্মা তখন বাড়িতে চলে আসে। আইসা এই হামকি দামকি এই সেই, আমার আব্বা আমার আম্মার সাথে কথাও বলে না, আমার রুমেও যায় না। আমি তখন কিন্তু আমার যেই মানে আমার বোন আছে, সৎ বোন, ওর নাম ছিল হচ্ছে সাইমা, আমি ওর সাথে ঘুরে বেড়াইতেছি, এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতেছি। মানে ও এতটাই ভালো, এতটাই ভদ্র, মানে আমি আপনাকে আসলে ঠিক বলে বোঝাতে পারবো না। ও আমার সাথে এত বেশি মজা মাস্তি করে, আমার কাছে মনে হয় যে আমার জীবনের 16 কলা পূরণ হয়ে গেছে। আর এরপর আমার ভাইরা তখন বাড়িতে এসছে। আমার বড় ভাই তখন অনেকটাই বড়, আমার বড় ভাই ধরেন এসএসসি পরীক্ষার দিয়েছে কিন্তু পরীক্ষায় ফেল করে, তো আমার বড় ভাই তখন বাড়িতেই থাকে। তা আমি আমার সৎ বোনটার সাথেই বেশিরভাগ মজা মাস্তি করি, এগুলো আমার ভাইরাও সহ্য করতে পারে না, মাও সহ্য করতে পারে না, কিন্তু আমার দাদিও আমার সৎ বোনটার সাথে খুব মানে মধুর একটা ভালো সম্পর্ক। এরকম করে করে ও বড় হইতেছে। তো আল্লাহ মাফ করুক, আমি আল্লাহকে মানে হাজির নাজির করে বলি যে কেউ খারাপভাবে নেবেন না। এরকম করে থাকতে থাকতে আমার মা মানে কীভাবে আমার সৎ মাকে আর সৎ বোনকে মানে এই বাড়ি থেকে বিদায় করবে, সে কবিরাজের কাছে যায়, তান্ত্রিকের কাছে যায়, আমাকে বলে তোর সৎ মায়ের মাথার চুল এনে দিতে পারবি, তোর সৎ বোনের কাপড়ের কোনো কিছু আমার এনে দিতে পারবি। কিন্তু আমার সৎ মাকে আর আমার সৎ বোনকে আমার দাদি প্রোটেকশন দিত। দাদি আমার সৎ মাকে অনেক ভালোবাসতো আর আমার সৎ বোনকে অনেক ভালোবাসতো। এইরকম করে সময়গুলো কাটতে 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 একটা সময় হলো কি, মানে কি বলবো ভাই, লজ্জার কথা, মাগরিবের আজানের কিছুক্ষণ আগে আমি আমার সৎ বোন মাঠে খেলতেছিলাম। ওই তো তখন মোটামুটি বড়ই হয়েছে, আমার থেকে হয়তো কয়েক বছরের ছোট হবে, কিন্তু এমনি শরীরের গঠন টটন দেখে মনে অনেকটা বড় হয়ে গেছে। তো এরকম একটা অবস্থার মধ্যে পরে মানে মাগরিবের আজান দিয়ে দিছে, পরে ও বলে আমি বাড়ি চলে যাবো। আমার সৎ বোন বলে, সাইমা বলে আমি বাড়ি চলে যাবো। আমি বলি বাড়ি চলে যাবি, আচ্ছা ঠিক আছে তুই যা। ওই তখন বাড়ির দিকে রওনা দিল। দেওয়ার পরে আমার বড় ভাই তখন করলো কি, দেখলাম গরু নিয়ে বসে আছে মাঠের মধ্যে, এটা মাগরিবের কিছুক্ষণ আগে গরু নিয়ে বসে আসছে। এবং গরু নিয়ে বসে থাকার পরে আমার বড় ভাই তখন করলো কি, দেখে বাড়ির দিকে যাইতেছে, গরুটারে রাইখে বাড়ির দিকে যাইতেছে। আর আমার বলে যে এই জাকির, বাড়িতে আসার সময় গরুটা নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। এরকম করে মাগরিবের আজান দিয়ে দিল। মাগরিবের আজান দেওয়ার পরে আমার সৎ মা তখন মাঠের দিকে আসছে, আমি তখন বাড়ির দিকে যাইতেছি। যে আমার বলে বাবা জাকির, তোর বোন কই, সাইমা কই? আমি তখন বললাম সাইমা তো বাড়ির দিকে গেছে। আমার সৎ মা তখন বলতেছে কই,
সাইমা তো বাড়িতে যায় নাই। আমি বললাম কী বলো, সাইমা বাড়িতে যায় নাই? স্বামী এখানে আমার সাথে কথা বলছে, কথা বলে দেখলাম বাড়ির দিকে গেল। কি তুমি বলতেছো বাড়িতে যায় না? আমার সৎমা বলে না না, আমার মেয়ে তো বাড়িতে যায় না বাবা, কই আছে একটু দেখতো। এবার আমি বাড়ির পথে হাঁটতে শুরু করলাম, মানে মোটামুটি খানিকটা দূরেই আছে আমাদের ওই খেলার মাঠটা বাড়ি থেকে। এদিকে যাচ্ছি হাঁটতেছি, কিন্তু আমার বাড়ির মানে আমি আর আমার সৎবোনরে পাই না, সৎবোনরে পাই না, ও নাই কোনো জায়গায় নাই। অনেক পরে আমার সৎ ভাইয়া তখন বাড়িতে আসছে, এবং ভাইয়ার মুখের দিকে তাকে আমি বুঝে গেছি ভাইয়া কোনো না কোনো একটা অঘটন ঘটে আসছে, কোনো না কোনো একটা অঘটন ঘটে আসছে। তো যাই হোক, যেহেতু আমার ভাই, আমি আর বেশি কিছু বলতে চাই না। আমরা তখন খোঁচাখুচি করতে শুরু করি আমার সৎবোনকে। এশার নামাজের সময় ওরে আমরা এমন অবস্থায় এমন একটা জায়গায় পাই যেটা আসলে এখানে বলার মতো না, এবং অজ্ঞান অবস্থায় পাই। ওর শরীরের অবস্থা এমন ছিল যে মনে হয় ক্ষুধার্ত কোনো বাঘ ওকে আঁচড়াইছে। এই অবস্থার মধ্যে আমি পাই, আমার সৎমাও পায়। পাওয়ার পরে তারা ওর সময় আমরা মেডিকেলে ভর্তি করাই, তবে মেডিকেলে ডাক্তারে মানে ওর চিকিৎসা করবে না, কারণ থানায় মামলা করতে হবে। এখন ডাক্তার এটা চিকিৎসা করবে না, যেটা মামলা করতে হবে, এরকম একটা ঘটনা। পরে আমার আব্বা কেমনে আব্বার পরিচিত লোকজন ছিল, তাদেরকে দিয়ে অনেক কষ্টের পরে ওর চিকিৎসা তখন করানো শুরু করে, এবং এখান থেকে ওকে তখন ময়মনসিংহ থেকে তখন ঢাকাতে রেফার করা হয়, ঢাকাতে নিয়ে যায়। তো ঢাকাতে নিয়ে যাওয়ার পর আমিও তখন ঢাকাতে যাই, আমার সৎ মায়ের সাথে, আমার সৎ বোনের সাথে ঢাকাতে যাই। ঢাকাতে যাওয়ার পরে আমার সৎমা মানে সবাই বলতেছে আমার সৎমাকে যে মামলা করে দে, এরকম একটা ঘটনা ঘটছে, একটা নারী নির্যাতন বা শিশু নির্যাতন একটা মামলা করে দে, ওর 14 গোষ্ঠী জেলে থাকবে। কিন্তু আমার সৎমা মামলা করে নাই, এবং সৎমা মামলা করে না। আর আব্বা কিন্তু ভয় পাইছে, মনে করছে আমার সৎমা মামলা করে দিবে। এবার আমার আব্বা করলো কি, আমাকে নিয়ে চলে আসছে ঢাকা থেকে, আমাকে নিয়ে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে আমার ভিতরে এত ঘৃণা জাগছে এদেরকে নিয়ে, যে আমার মা, আমার সৎ ভাই, মানে আমার মা, আমার ভাইয়েরা এত খারাপ, মানে একরকম একটা দুধের বাচ্চার সাথে এরকম করতে পারে। আমি তখন আমার বড় ভাইয়ের সাথে ঝগড়া করি বাড়িতে, এবং ঝগড়া করি বলতে একরকম মারামারি করি, এবং মারামারি করার পরে আমার সৎমা তখন আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এই ধরনের আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আব্বা তখন আমার কী করলো, ময়মনসিংহ শহরে একটা হোস্টেলে, মানে হোস্টেলে আমার থাকতে দিল। আমি তখন একটা হোস্টেলে থাকতে শুরু করলাম, আমি আর বাড়িতে গেলাম না। আমি টানা প্রায় 3 বছর বাড়িতে যাই নাই। 3 বছর পরে আমার দাদিমণি মারা গেছে, এবং দাদির মৃত্যুর খবর শুনে আমি তখন আমার বাড়িতে যাই আমার দাদির মানে লাশ দাফন করার জন্য। 3টা বছর 6টা ঈদ গেছে, কত ধর্মীয় অনুষ্ঠান গেছে, কিন্তু আমি বাড়িতে যাই নাই। ঈদের প্রতিদিন মানে প্রতি ঈদে আব্বা এসে আমাকে ময়মনসিংহে দেখে গেছে। অনেকেই বলতো, আমার আব্বাও বলতো তুই বাড়ি চল, বাড়ি যাবি না কেন, তোর মা আছে, ভাই আছে। আমি যাইতাম না। কিন্তু এখানে একটা কথা আমি রেখে গেছি, সাইমা যে আমার মানে বোন ছিল, তো সাইমাকে আর আমার মা তখন কী করছে, আমার আব্বার সাথে রাগ করে, মানে এরকম ঘটনা হওয়ার পরেও আমার আব্বা কেন বড় ধরনের কোনো অ্যাকশন নিল না। আমার সৎ মায়ের কথা হচ্ছে এইটা, যে তোমার মেয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটছে, তুমি কিছু করলা না কেন। তো আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো, ওই যে সাইমা ছিল, এটা কিন্তু আমার আব্বুর মেয়ে ছিল না, মানে সাইমার বাবা ছিল আরেকজন। সাইমার বাবা মারা যাওয়ার পরে সাইমার মাকে আমার আব্বা তখন বিয়ে করে। তা আমার আব্বু এটা নিয়ে কিছু করে নাই কেন, এই জন্য সাইমার মা তখন আমার আব্বাকে ডিভোর্স করে দেয়, যে না তুমি তোমার মানে তুমি তোমার ওই ছেলের পক্ষে, তোমার ওয়াইফের পক্ষে, তুমি আমার পক্ষে না, নাহলে আমার মেয়ের সাথে এইরকম একটা কাজ হওয়ার পরেও তুমি চুপ ছিলা কেন। মানে আমার সৎমা বলছে যে আমার আব্বা অ্যাকশন নেওয়ার জন্য, তা আব্বা নাকি নেয় নাই, এবং সেই থেকে আমার সৎমা তখন আমার আব্বাকে ডিভোর্স করে দেয়। ডিভোর্স দিয়ে আমার সৎমা তখন তার মেয়েকে নিয়ে আলাদা হয়ে যায়। এবার আমি আব্বাকে নিয়ে থাকতেছি, আব্বা আমার কাছে যায়, আমি আব্বার কাছে যাই। এরকম করতে করতে আমি একটা সময় এসএসসি পরীক্ষা দিই ময়মনসিংহ থেকে, এবং এসএসসিতে আমি খুব ভালো রেজাল্টে এসএসসি পাস করি। আমাদের ওই স্কুল থেকে ভালো একটা রেজাল্টে এসএসসি পাস করি, এবং এসএসসি পাস করার পরে ওই সময়তে আমার দাদি মারা গেছে। আমার এসএসসি পাসের আগে আমি দাদিকেও দাফন করে আসছি। তখন বড় ভাইয়ারা, বড় 2 ভাই আছে, এরা বাড়ির মধ্যেই থাকতো, কী করতো না করতো ওগুলো আমি জানি না। আমি আমার মার কাছে যাইতাম মাঝে মাঝে, আমার আপন মাকে মনে হইতে যেন আমার সৎমা। আর অল্প কিছু দিনের জন্য যে মহিলাটাকে আমি সৎমা বলে ডাকতাম, আমার কাছে মনে হইতো যে সেটাই ছিল আমার আপন মা, ওইটাই আমার আপন মা ছিল। আমাকে মানে নিজের সন্তানের মতো এত আদর করতে, এত যত্ন করতে, এত ভালোবাসতো। আই থিঙ্ক যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তো ইন্টারমিডিয়েট পাস, মানে আপনার এসএসসি পাস করার পরে ময়মনসিংহ থেকে আমার আব্বু তখন আমাকে ঢাকাতে নিয়ে যায়, আমাকে ঢাকায় পাঠায়, এবং ঢাকায় পাঠানোর পরে ওখান থেকে আমি তখন ঢাকায় থেকে আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, মানে কলেজ জীবনের সমাপ্তি ঘটাই। এবং কলেজের সমাপ্তি ঘটানোর পর আমি তখন এখানে অনার্স করার জন্য একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তখন ভর্তি হই। তো সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ওখানে অনার্স করবো। ওই সময় আমার একেবারে বড় যে ভাইয়া ছিল, আমার বড় কুলাঙ্গার ওই ভাইরে আমার আব্বা তখন বিদেশে পাঠায়, আমার বড় ভাইয়ারে। আর উনি বিদেশ গিয়ে আমার আব্বারে 1 টাকাও দেয় না, 1 টাকাও দেয় না, এবং আব্বার কোনো খোঁজ খবরও নেয় না। আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, ওই অবস্থার ভিতরে আমার আব্বা তখন হঠাৎ করে একটা সময় ট্রাক অ্যাক্সিডেন্ট করে, এবং মারাত্মকভাবে আব্বু ট্রাক অ্যাক্সিডেন্ট করে, এবং আব্বুকে মানে আপনার কি বলে
আইসিইউতে নিয়ে যায়, মানে এমতো অবস্থা হয়, ট্রাক অ্যাক্সিডেন্ট করে। আব্বুর সাথে যে হেল্পারটা ছিল ওই হেল্পারটা মারা যায়। হেল্পারটা মারা যায় এবং শুধু হেল্পারটা মারা যায় তাই নয়, ওখানে দুটি স্কুলের মেয়েও মারা যায়। দুটি স্কুলের মেয়ে মারা যায়, তারা ট্রাকের নিচে চাপা পড়ে, তারা মারা যায়, হেল্পারটা মারা যায়। দেন হচ্ছে আমার আব্বার অবস্থা খুব আশঙ্কাজনক হয়ে গেছিলো। তখন আব্বুকে ভর্তি করাইছিলাম, মানে আব্বুকে আইসিইউতে রাখছি। আমরা আব্বুর চিকিৎসা করতে পারি না, কারণ আমার আব্বার জমানো কোনো টাকা ছিল না। যাই ইনকাম করতো সবই ধরেন পরিবারের পিছনে ব্যয় করে ফেলতো, মানে কখনোই জমাইতো না, কোনো টাকায় জমায় রাখতো না। আমি আব্বার চিকিৎসা করতে পারি না। ওই সময় আমার বড় যে ভাইয়া আছে উনি কিন্তু সৌদি আরবে ভালো অবস্থানে আছে, খুবই ভালো অবস্থানে, ভালো টাকা পয়সা কামাইতে আছে। আব্বুর কিন্তু একটা টাকাও দেয় না। আব্বু ওনারে বিদেশে পাঠাইছে এত টাকা পয়সা খরচ করে, কিন্তু আব্বুরে কোনো টাকা দেয় না। আব্বু অ্যাক্সিডেন্ট করছে, ট্রাক অ্যাক্সিডেন্ট করছে, আমার আব্বু হসপিটালে। ভাইয়ারে বারবার খবর পাঠানো হইতেছে, ফোন করা হইতেছে, ফোন করতেছি যে ভাইয়া আব্বুর তো এই ঘটনা, আব্বু তো হসপিটালে, আব্বু তো বাঁচবে না, টাকা পয়সা পাঠান। ভাইয়া একটা টাকাও পাঠায় নেই। শুধু টাকা পাঠায় নেই বললে ভুল হবে, আরও ভবিষ্যতে যা করছে রীতিমতো ট্রাক লাগিয়ে দেওয়ার মতো। শেষ পর্যন্ত আব্বার যে ট্রাকটা ছিল, যেটা অ্যাক্সিডেন্ট করছে, ওটা আমাদের নিজেদের ট্রাক ছিল। আমি শেষ পর্যন্ত ওই ট্রাকটা বিক্রি করতে বাধ্য হয়, কারণ আব্বুর চিকিৎসা করতে পারি না, আব্বুর চিকিৎসা চালাই যেতে পারতেছি না। এক সপ্তাহের ভিতরে 1.5 লাখ 2 লাখ টাকার মতো খরচ হইতে আছে। আইসিইউতে রাখতেছে, মানে লাইফ সাপোর্টে আছে। শেষ পর্যন্ত ট্রাকটা বিক্রি করে দিই, এবং ট্রাক বিক্রি করার পরেও আমরা আব্বার প্রায় 1.5 মাসের মতো চিকিৎসা চালায় যাই। কিন্তু 1.5 মাস পরে আমি জানতে পারি যে আমার আব্বা মৃত। আমি একটা জিনিস এই গল্পের মাধ্যমে একটা জিনিস সতর্ক করে যে আপনাদেরকে, যেমন আইসিইউতে আমার আব্বাকে রাখা হয়েছিল, আব্বুর লাশটা যখন আইসিইউ থেকে বের করা হয়, মানে মারা গেছে ওরা বললো, আমরা যখন বাড়িতে আনছি তখন আমাদের এলাকারই একজন এমবিবিএস ডাক্তার ছিল, উনি আমার আব্বাকে দেখে বলতেছে যে আমার আব্বাকে যদি পোস্টমর্টেম করানো হয় তাহলে বের হবে আমার আব্বা অনেক আগে মারা গেছে। মানে হয়তো এরকম হতে পারে যে আইসিইউতে ঢুকানোর কয়েকদিন পরে আব্বা মারা গেছে, কিন্তু সেখানকার ডাক্তাররা বলেনি যে আব্বা মারা গেছে। মানে এইটা আমরা শিওর না যে এরকম, তবে যিনি একজন এমবিবিএস ডাক্তার সে দেখে এটা কনফার্ম করছে যে আব্বা অনেক আগেই মারা গেছে। তো ওরা এরকম অনেকভাবেই করে যে বিভিন্ন রোগীদেরকে হসপিটালে আইসিইউতে রেখে বলে যে জীবিত আছে। তো মানুষ বাড়ি বিক্রি করে, ঘর বিক্রি করে, ঋণ করে, ডাক্তারকে টাকা দেয়, কিন্তু মূলত এই রোগী অনেক আগেই মারা গেছে। এই জন্য ধরেন কোনো রোগী যদি আইসিইউতে থাকে, 1 দিন 2 দিন পরেই আপনারা আপনাদের নিজেদের ডাক্তার দ্বারা পরীক্ষা করবেন যে আসলে উনি আইসিইউতে বেঁচে আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় আইসিইউতে মরে গেলেও তার ওই মরা লাশটাকে নিয়ে ব্যবসা করে, যেটা আমি সম্ভবত আমার আব্বার সাথে হয়েছিল। ট্রাক বিক্রির সমস্ত টাকা দিয়ে দিছি এবং ঋণ করে পর্যন্ত লাস্টে আমরা আব্বার চিকিৎসা করাই, মানে আব্বার চিকিৎসা করে শেষ পর্যন্ত আব্বু মারা যায়। এবং আব্বুর মৃত্যুর পর আমাদের পরিবারটা পুরোপুরি ভেঙে পড়ে। আপনি শুনলে অবাক হয়ে জানাবেন যে ভাইয়ারে আমার আব্বা বিদেশে পাঠাইছে, সৌদি আরবে, ভাইয়া সৌদি আরবে গিয়ে শ্রীলঙ্কান এক কাজের মহিলাকে বিয়ে করে ফেলে। মানে শ্রীলঙ্কান এক কাজের মহিলা সৌদি আরবে, ওই মহিলারা ভাইয়া বিয়ে করে ফেলে, এবং ওই মহিলা খ্রিস্টান ছিল, মুসলিম না। ওই মহিলাকে বিয়ে করে ভাইয়া সৌদি আরবে থাকতেছে, একটা টাকা একটা পয়সা আমার পরিবারের জন্য পাঠাচ্ছে না। আর আমার যে বড় ভাইয়া আছে তিনিও ওই লাফাঙ্গা, নেশা টেশা করে, রাস্তায় ঘুরে বেড়ায়, মানে কোনো রকমের পরিবারের প্রতি কোনো টান নাই, কোনো মহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই। তখন আমি আমার সম্পূর্ণ মায়ের দায়িত্ব নিতে হয়েছে। আমি তখন অনার্স 2nd ইয়ারে পড়ি, ওই অনার্সে পড়া অবস্থা আমি তখন টিউশনি করতাম, একটা কোচিং সেন্টারে চাকরি করতাম, ওইখান থেকে একটা বেতন পাইতাম, এবং আপনার টিউশনি করতাম বিভিন্ন জায়গায় যাইয়া খুব কষ্ট করে। আপনাকে কিভাবে বলবো ভাই, অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আমি তখন আমার মাকে চালাইতাম, আমার ভাইদের, মানে আমার এই হচ্ছে মায়ের ওষুধ বড়ি চালাইতাম, এবং গোটা পরিবার চালাইতাম এক কথা বলতে গেলে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তখন অনার্স সম্পূর্ণ করে আমার অনার্স পরীক্ষা দিই, এবং আমার অনার্সের রেজাল্ট অনেক ভালো আসে। আমি মানে অনার্স কমপ্লিট করার পর তখন জবের জন্য ট্রাই করতেছি। তো কোথাও আসলে ওরকমভাবে গভর্নমেন্টের, মানে সরকারি কোনো জব পাওয়া যায় না। এরকম করতে করতে অনেক খোঁজাখুঁজি করার পর আমি একটা প্রাইভেট কোম্পানিতে একটা চাকরি পাই। কারণ গভর্নমেন্টের চাকরি নিতে গেলে আমাদের এই সমাজে টাকার প্রয়োজন। সত্যি কথা বলতে, যতই দেশ ডেভেলপ হোক যাই হোক, এখন যতই আমরা মানে মুখের গল্প করি যে দেশ আমাদের সিঙ্গাপুর, কিন্তু ভাই আমরা যে কোনো একটা চাকরি, নর্মালি একটা চাকরি নিতে গেলেও মানে লাখ টাকা ঘুষ লাগে। আমি আপনাকে কি বলবো, আমি একটা মানে যেখানে চাকরি করি এটা হচ্ছে একটা বেসরকারি স্কুল ছিল আর কি, হাই স্কুল সহ কলেজ, ওটা বেসরকারি ছিল, ওখানে আমি চাকরি করতাম। মানে আমরা যে আমাদের যে বাচ্চারা পরীক্ষা দেয়, মানে এক একটা বাচ্চার পরীক্ষার ফি কত জানেন? হয়তো 50 টাকা বা 100 টাকা এরকম, কিন্তু দেখা যায় যে ওই বাচ্চাটার পরীক্ষার ফি নিচ্ছে 2000-3000 টাকা। আপনি যদি কোনো শিক্ষককে জিজ্ঞেস করেন যে এতগুলো টাকা কেন দেওয়া লাগতেছে, এতগুলো টাকা কেন নেবেন, পরীক্ষার ফি তো হচ্ছে এই টাকা। সরকারি কিন্তু একটা স্কেল আছে যে একটা বাচ্চার পরীক্ষার ফি ধরেন 50 টাকা, তারা কিন্তু স্কুল থেকে নেবে কত জানেন? 1000-1500 টাকা। এখন এই প্রশ্ন তাদেরকে করলে তারা বলে টিউনুকে টাকা দিতে হয়, একে টাকা দিতে হয়, ওকে টাকা দিতে হয়। মানে এইরকম, মানে একটা শিক্ষা ব্যবস্থা যদি এরকমভাবে গড়ে ওঠে, তাহলে এরপরে যে বাচ্চাটা একজন চোরের কাছে শিক্ষা পায়, সে তো চুরে হবে, তাই না? সে তো আর মানুষ হবে না।
তো এই হচ্ছে আমাদের সামাজিক ব্যবস্থাপনা। তো আমি তখন ভাই চাকরি পাই না, চাকরি না পাই আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, যথেষ্ট ভালো মেধাবী ছাত্র ছিলাম। যেমন আমার এসএসসি রেজাল্ট অনেক ভালো, ইন্টারমিডিয়েটের রেজাল্ট অনেক ভালো, এবং অনার্সেও আমি স্টেইন করি, খুব ভালো রেজাল্টে পাস করি। বাট আমি কোনো চাকরি পাই না। তো বেসরকারি কোম্পানিতে চাকরি করতেছি, ভালোই বেতন পাইতেছি, আম্মুর জন্য টাকা পয়সা পাঠাইতেছি। এর মাঝে আমার যে বড় ভাই আছে উনি আবার বিয়ে করে ফেলছে, বিয়ে করে সে বউ নিয়ে আসছে বাড়িতে। তো তার বউরও আমার চালাইতে হয়, সে কোনো কাজকাম করে না, মানে কিছুই করে না। বিয়ে করে কোত্থেকে কোন মেয়ের সাথে প্রেম করছে, করে ওই মেয়েরা ভাগাই নিয়ে আসছে, না বিয়ে করে বউ নিয়ে আসে। বাড়িতে গেলে আমার মা আমার বলে তোর বড় ভাইয়ের বউয়ের জন্য একটু চুরি আন, তোর বড় ভাইয়ের বউয়ের জন্য এটা আন ওইটা আন, এগুলো আমার মা আমারে বলে। কি আর বলবো ভাই আপনারা, আমি আমার বড় ভাইয়ের ঢাকাতে একটা চাকরি পর্যন্ত দিছিলাম, মানে আমার বড় ভাই বলতে একদম বড়টা তো বিদেশে রয়ে গেছে, এরপর একটা ঢাকাতে একটা ভালো চাকরিও দিছি যে আপনি একটা চাকরি করেন, কিছু টাকা পয়সা পাইলে পরিবারের জন্য হেল্প হবে। না, উনি কোনো চাকরিও করবে না, মানে কোনো চাকরিও করবে না, বিয়ে করে ওনার বউরা আমার চালাইতে হয়। বউয়ের বরণ পোষণ খাওয়া দাওয়া থেকে শুরু করে বউয়ের সব কিছু আমার দেওয়া লাগে। আমি তখন আমার অবস্থা তখন এতটাই নাজেহাল, এতটাই খারাপ হয়ে গেল যে শালার মনে হলো যে আমি এই পরিবারের কে, মানে কেন এরকমটা হইতেছে। এরপরও আম্মাকে চালাইতেছি, ভাইয়ারে চালাইতেছি, সব আমি গোটা পরিবার আমি চালাচ্ছি। এর মাঝে আমার বিয়ের বয়স চলে যাচ্ছে, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মানে অনেক বয়স হয়ে গেছে। আম্মু তখন বলে তে বিয়ে শাদী করবি না, কবে বিয়ে করবি? আমার ভাইয়ের ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে, মানে আমার বড় ভাইয়ের ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে, কারণ আমি ওদের মানে বড় ভাইয়ের ছেলেমেয়েরা পড়াশোনা করাইতাম, ওদের স্কুল খরচ এবং ওদের পড়াশোনার খরচ সব আমি দিতাম। আমার ভাই কী করতো, সকালে ঘুম থেকে উঠতো, পাড়ার কিছু উশৃঙ্খল ছেলে আছে এদেরকে সাথে গিয়া মাঠের কোনায় বসা, পুকুর পাড়ে বসা অথবা আপনার বিলের পাশে বসা ওখানে তাস খেলতো। 12টা 1টা বাজে 2টা বাজে তাস খেলে এসে গোসল করতো, গোসল করে একদম বরপেট খাবার খেতো, খাইয়ে দিয়ে ঘুম দিত। 4টা বাজে উঠা আবারও সেই নদীর পাড়ে গিয়া ওই তাসের আড্ডায় বসে যেত, এবং রাতের বেলায় বন্ধু বান্ধবের সাথে 1টা 2টা পর্যন্ত আড্ডা মেরে আসতো। এই হচ্ছে আমার ভাইয়ের কাজ। তো কী আর করবো, কিছু তো করার নাই, ওই আমার চাকরির উপরে গোটা পরিবারটা ডিপেন্ড করতেছে। এইরকম করে সময়গুলো কাটতেছে কাটতেছে কাটতেছে, পরে আম্মা আমার বলে তুই বিয়ে কর, তোর এখনকার যে অবস্থা, তোর চেহারার যে অবস্থা হয়েছে, বিয়ে শাদী না করলে তো তোর আর মানে জীবন তো হবে না, তো বিয়ে শাদী কর। তো আমি আম্মারে বলে আমার বিয়ে করবো না, আমার বিয়ে করতে ইচ্ছে করতেছে না। তো আমার আম্মার এক চাচাতো ভাই আছে, মানে আমার আম্মার এক চাচাতো ভাই, তিনি আবার বাংলাদেশ ব্যাংকে চাকরি করে। তো আমি তো ঢাকায় আছি, ঢাকায় থাকার পরে ওই মামার বাসায় আমি মাঝে মাঝে যাইতাম, উনি আমার আম্মুর চাচাতো ভাই হয় সম্পর্কে, খুবই ভালো মানুষ, ধার্মিক একজন মানুষ, ভালো। তো একদিন আম্মা এসে ওনার বাসায় গেছে, মানে ঢাকা আমার বাসায় আসছে ঘুরার মানে বেড়াইতে, আমার বাসার দিকে তখন ওই মামার বাসায় গেছে। তো ওই জানতে পারছি আমি মামার বাসায় মাঝে মাঝে যাই আসি, বা মামাকে আমি মানি, মামার কথা শুনি। আম্মা তখন মামার হাত ধরে কান্নাকাটি শুরু করছে যে আমার ছেলেটা, ও তো জাকিরের বয়স হয়েছে এবং ওর তো মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখন ওর একটা বিয়ে করার ব্যবস্থা করে দেন, একটা বিয়ের সাথে ওরে করাই দেন, কারণ ওর জীবন তো শেষ হয়ে যাইতেছে, এইভাবে তো জীবন কাটতে পারে না, ওর একটা বিয়ে করাই দেন। মামা তখন বলে যে ও যদি বিয়ে না করে তো আমি কেমনি বিয়ে করাবো? আমার মা বলে আপনি যেমনি পারেন ওরে ভালো ভালো মেয়ে দেখান, আমারও তো বড়লোক মেয়ের দরকার নেই, দেখতে শুনতে একটু ভালো হইলেই হয়, এবং গরিবের মেয়ে হইলেও সমস্যা নাই। তো আমার মামা তখন নাকি মারে বলতেছিল যে আপনার ছেলে যেরকম লাকমান ছেলে, দেখতে শুনতে অতটা ভালো, ওরে ভালো মেয়েই পাবো, আচ্ছা ঠিক আছে। তো এরকম করে মামার বাসায় যাওয়ার পরে বেশিরভাগ সময় মামার বাসায় যাইতাম, মামা আমারে বলতো যে এই মেয়ের ওই মেয়ের এরকম এরকম কথা বলতে বলতে আমি কিন্তু মামার কোনো কথাই সারাইতাম। পরে একদিন মামা আমারে বলতেছে যে চল একটা মেয়ে দেখতে যাব, মেয়েটা অসম্ভব রকমের সুন্দর, তোর দেখলেই পছন্দ হইব, এরকমভাবে মামা আমারে বলে। এবং মামা আমারে এটা বলার সাথে সাথে আমার মা আর আমার ভাবি কিন্তু চলে আসছে গ্রাম থেকে, আমার ভাতিজা, আমার মা, আমার ভাতিজা, আমার ভাবি গ্রাম থেকে চলে আসছে, মামা আমাকে যেদিন মেয়ে দেখাইতে নিয়ে যাবে। তাই আমি তখন করলাম কি, আমার মামারে বলতেছি যে আসলে ভাই সত্যি কথা বলতে কি জানেন, একটা বিয়ে যে করবো না, বিয়ের ফিলিংসটা আমার ভিতরে নাই, যে একটা বিয়ে করব বা একটা সংসার করব, মানে এইরকম অনুভূতিটা আমার ভিতরে নাই। মানে আমার বিয়ে করার কোনো ফিলিংস নাই যে আমি বিয়েই করবো না, আমি বিয়ে করার কোনো ইচ্ছে আমার মধ্যে নাই, কোনো ইচ্ছা উদ্দীপনা কোনো কিছু আমার মাঝে আর কাজ করে না, মানে আমার ভালো লাগে না এক কথায় বলতে গেলে। তো এবার আমার মা বলতেছে যে, আমার মামা তখন এটা বললো, বলার পর আমি তখন মামারে বললাম যে ঠিক আছে আপনারা গিয়ে মেয়ে দেখে আসেন, আমার কোনো ইচ্ছা নাই, মেয়ে দেখতে যেমনই হোক যেভাবেই হোক আমি এটাতে বিয়ে করব। তা আমি যদি মেয়ে দেখতে যাই না, মা আমারে নিতে চাইছে, আমি জেনে দেখে আমার মাও যায়নি। মামা গেছে, মেয়ে দেখছে, মেয়েটে দেখে আমার ভাবিরে ফোন করছে, ভাবি বলতেছে মেয়ে অনেক সুন্দর, এবং মেয়ের বাবার নিজের ঢাকাতে বাড়ি আছে, এবং তাদের বিশাল অবস্থা, মানে অনেক বড় লোকের মেয়ে। মা আমি জেনে দেখে আমার মা মেয়ে দেখতে যায়নি। পরে মামা তখন আমার মায়েরে বললো যে আপা কি বলেন, মেয়ে তো এরকম এরকম। মা তখন মামারে বলতেছে যে জাকির যেহেতু মেয়ে দেখে নাই, তা আমিও তো মেয়ে দেখার দরকার নাই, আমার ছেলে যদি বলে পছন্দ, মানে আপনারা যদি বলেন পছন্দ হয়েছে, তাহলে আর আলহামদুলিল্লাহ, কোনো কথা নেই। এবার ধরেন তার সাথে আমার মানে ওরা বিয়ে ঠিক করে চলে আসছে, কিন্তু আমি দেখি না, মনে হয় আমি একমাত্র পুরুষ যে কিনা মেয়ে না দেখেই বিয়ে করতে রাজি হয়ে গেছি।
কারণ বিয়ে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে এটা করা দরকার, মানে খিদা লাগলে খাওয়া দরকার, বয়স হলে পাঞ্জাবি পরা দরকার, দাড়ি রাখা দরকার, ঠিক এরকমও বিয়েও একটা করতে হবে আমাকে বেঁচে থাকার জন্য। তো ওই বিয়েটা আমি করতেছি, কিন্তু নিজের মাঝে কোনো বিয়ে নিয়ে কোনো ইয়া নেই। আমি এই পর্যন্ত কাউরে ভালোবাসি না যে আমার লাইফে কোনো রিলেশন ছিল, প্রেম ছিল। আর বন্ধুবান্ধবরা অনেকে আমারে বলতো যে তুই আসলে মানুষ নেই হিজড়া, মানে কোনো মেয়ের সাথে তোর প্রেম হয় না, ভালোবাসা হয় না, সারা জীবন পড়াশোনা এসব করে করে মাথার চুল পাকাই দিলে কোনোদিন প্রেম করলি না এবং প্রেমের মজা নিলি না। আমরা প্রেমিকা নিয়ে দেশের বাইরে ঘুরতে যাই, আমরা কক্সবাজার, সেন্ট মার্টিন, খাগড়াছড়ি, বান্দরবন, সুন্দরবন আমরা যাই, অথচ তুই কোনো প্রেমই করিস না। এটা কোনো কথা? আমার আসলে ভালো লাগতো না এক কথা বলতে গেলে। যেটা আমি একটু শান্ত স্বভাবের মানুষ ছিলাম, একটু মানে রিয়েল লাইনে চলাফেরা করতাম। পরে বিয়ের দিন তারিখ ঠিক হলো, আমি তখন মামারে বললাম যে মামা আমারে বলে তারপরেও তুই একদিন মেয়ে চাইলে তুই দেখে আসতে পারিস, মেয়ের অ্যাড্রেস লিখে দিস আমাকে, যে কোনো সময় চাইলে মেয়ে দেখে আসতে পারিস। আমি আর মেয়ে দেখার জন্য যাই নাই, মেয়ে দেখতে যাই না, কারণ আমার ইচ্ছে হয় না যে মেয়ে দেখতে যাবো, ওরকম ইচ্ছা জাগে নাই। এবার মামার সাথে কথাবার্তা ঠিক হলো, মেয়ের পরিবার বলছে, এটা আমি পরে জানতে পারি আর কি, আমার মামারে মিনস আমার মায়ের কিছু টাকাও দিবে, মানে তারা এটা অফার করছে। যদিও টাকার বিষয়ে আমি জানতাম না, কেন টাকা দিবে সেটা পরেই বুঝতে পারবে। যাই হোক, এবার বিয়ের দিন তারিখ ঠিক হলো, সব কিছু মানে পাকাপোক্ত হলো। হওয়ার পরে আমি মামারে অনুরোধ করলাম যে আমি বড় কোনো অনুষ্ঠান করবো না, যে অনেক মানুষ মেয়ের বাড়িতে নিয়ে যাব, আমার গ্রামের কাউরে জানানোর দরকার নেই, আপনারা কয়েকজন মিলে যাবেন, জাস্ট আমি কলমা পরে মেয়ে নিয়ে বাসায় চলে আসবো। কারণ ঢাকাতে আমার নিজের ফ্ল্যাট আছে, নিজের ফ্ল্যাট বলতে ভাড়া ফ্ল্যাট, যেখানে আমি থাকি ওইখানে আমি আমার বউ নিয়ে আসবো। তো আসলে কিভাবে বলবো আমি জানি না। যখন আমি বিয়ে করতে গেলাম, মানে বর্ষে যে গেলাম, দুইটা গাড়ি নিয়ে গেছি, মেয়ের বাবার বাড়িতে গেছি এবং বাসার মধ্যে মেয়ের সাথে বিয়ে হলো। বিয়ে সম্পন্ন হওয়ার পরে তো মেয়ের পাশে আমাকে তখন বসাইলো। বসানোর পরে মেয়ে সামনাসামনি বসাইলো, মানে শুভ দৃষ্টি, বা আমাদের এটা হিন্দু ধর্মের মধ্যে হয়, কিন্তু আমাদের এই ময়মনসিংহের ওই এলাকার মানুষ এটা অনেকেই করে, অনেক পরিবারে, যে বিয়ে হওয়ার পরে ছেলে মেয়েকে একসাথে বসে একজন আরেকজনকে মানে বউ সাজ অবস্থায়, বর্ষাজ অবস্থায় দেখায়। তো ওই জায়গার ভিতরে আমি যখন মেয়েটার দিকে তাকালাম, আমার কাছে জানি কেমন মনে হচ্ছে। এবং মেয়েটা যে নামাজের মতো করে বসছে, নামাজের মতো করে বসার পরে তার যে হাত আছে, মানে দুইটা হাত তো সামনে দিয়ে নামাজের মতো করে বসে, দুইটা হাত দেখা যাচ্ছে। তো বাম হাতে দেখতে পেলাম যে তার বাম হাতের মধ্যে 6টা আঙ্গুল, এবং আঙ্গুলগুলো একটু বাঁকা বাঁকা টাইপের। মানে আমার কাছে প্রথম দেখায় মনে হলো যেটা সাইমা মিন্স হচ্ছে, আপনারা যারা প্রথম থেকে শুনেছেন তারা বুঝবেন, অনেকে আবার অর্ধেক থেকে শুনে তো বুঝে না। ওই যে আমার আব্বা যে মহিলাটাকে বিয়ে করে আনছিল, ওই মহিলার যে একটা মেয়ে ছিল, আমাদের বাসায় কয়েকদিন ধরে ছিল, এবং একটা বার যে আমার বড় ভাইয়ের সাথে খারাপ কাজের পরে মেয়েটার এই ঘটনা ঘটে, আমার সৎ বোন এটা মনে হচ্ছে। তা আমি তখন পুরোপুরিভাবে মানে 90% শিওর হয়েছে যেটা আমার সৎ বোন সাইমা। মানে আমি জানি না ভাই, তখন কেন জানি আমার কান্না চলে আসে যে আমি সৎ বোনকে বিয়ে করতেছি, এইটা আমার সৎ বোন। এবং সৎ বোন মনে হচ্ছে, এটা তো খারাপ লাগতেছে, আরও খারাপ লাগতেছে যে সাইমার সাথে আমার কত স্মৃতি আছে, আমরা গ্রামগঞ্জে ঘুরে বেড়াইছি, আমরা এইটা করছি, আমরা ওইটা করছি, এত স্মৃতি, এত মেমোরিজ। মানে এই মেয়েটার আমি বিয়ে করে ফেলতেছি, মানে ওরে এতদিন পরে দেখলাম, মানে ওর দিকে তাকায় তাকায় কান্না করতেছি আর কি। এখন ও আমাকে চিনতে পারছে কিনা আমি এটা জানি না, কিন্তু ওর হাত দেখে আমি পুরো চিনে গেছি, কিন্তু চেহারা দেখে ওর চেনার উপায় নেই। মানে ছোটোকালের চেহারা আর এখন চেহারার মধ্যে দিনের রাতে তফাৎ। এখনও অনেকটা মোটা এবং অনেক অন্যরকম আর কি, একেবারে টোটালি অন্যরকম চেহারা, 19-20 নয়, মানে পুরো 100 পাল্টে গেছে। গাড়ির মধ্যে নিয়ে আমি তখন তারা নিয়ে বাড়ির দিকে, মানে আমার বাসার দিকে যাচ্ছি, তখনও কিছু বলতেছি না, গাড়িতেই বসে আছি। আবার আমার ভাবিও বসে আছে, সামনের সিটে ভাবি বাতিজা বসছে, পিছনে আমি আর ও বসছি প্রাইভেট কারে। বাসে আসছি, আসার পরে ড্রয়িং রুমে বসছি, আমার ভাবি তখন গিয়ে বাসর ঘর রেডি করে ফেলছে। তখন আমি মারে ডাকতে বললাম, মা মেয়ে দেখছো? মা বলে হ্যাঁ দেখছি। আমি বললাম যে মেয়ে পছন্দ হয়েছে? মা বলে হ্যাঁ মেয়ে তো সুন্দরী, ভালো দেখতে শুনতে ভালো। আমি বললাম ও আচ্ছা, তোমার পছন্দ হয়েছে? মা বলে হ্যাঁ পছন্দ হয়েছে। আমি তখন মায়ের একটু মানে খিট মেরে বলতেছি যে এই মেয়েটাকে তুমি এর আগে দেখছিলে কখনো? আমার আম্মা বলে না তুই তো দেখোস নাই, এর আগে তুই দেখছিস? আমি বললাম না আমি তো দেখি নাই। মানে আমি আম্মাকে বলছি আম্মা এটা থিঙ্ক করে কিনা। পরে ওরে নিয়ে আমি তখন বাসর ঘরে গেলাম, মানে বাসর ঘরে ঢুকলাম। ঢুকার পরে আমি ওরে বলতেছি যে তোমার নাম কি? ও বলে আমার নাম সাথী আক্তার। তো সাথী আক্তার বলার পরে আমি ওর দিকে তাকায় আছি যে ওর নাম সাথী আক্তার, মানে ওইটার নাম তো ছিল সাইমা। পরে বাসরাতে আসি, বাসরাতে কিন্তু ওর সাথে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এটা করার মানে কোনো ফিলিংস আসে নাই ভিতরে। আমি বললাম যে আজকে তো আমাদের প্রথম রাত, আমরা প্রথম রাতটা না হয় দুজনে প্ল্যানিং করেছি ভবিষ্যতে আমরা কেমন থাকবো, কিভাবে থাকবো, এই প্ল্যানিং করে আমরা আজকে এই সম্পর্কে না যাই। ওই সম্পর্কে গেলাম না, না গিয়ে
আমি তার সাথে থেকে গেলাম। তার রাতের বেলায় বারবার বললাম তোমার আব্বুর নাম কি, মায়ের নাম কি, ও সব কিছু আমাকে ক্লিয়ারলি বলতেছে, মানে যে পরিবার থেকে আমাকে বিয়ে করে আসছি ওই কথাই বলতেছে। বিয়ে শাদী হলো সকালবেলা, ভাই আমি মানে বাসরঘর থেকে বের হওয়ার পরে মানে বুঝতে পারতেছি না যে কী করব। মানে আমার কাছে কেন জানি 80 থেকে 90% শিওর যে আমি এটা সাইমা, মানে আমি 80 থেকে 90% শিওর, বাট আমি ওরা কিছু বলি না। পরে মাঝে মাঝে ইঙ্গিত দেয় যে আচ্ছা তোমার ছোটোবেলার কোনো স্মৃতি মনে আছে, ছোটোবেলার কোনো ছবি আছে বা ছোটোবেলার কোনো মেমোরিজ মনে আছে, এগুলো বলি। ও বলে না ওর ছোটোবেলার কিছুই মনে নেই। মানে ও বলতেছে যে ওই পরিবারে ও বর্ন হয়েছে, ওই পরিবারে জন্ম হয়েছে। তো এখন ওর স্মৃতি মানে আমি তখন কি করব, মানে হাতটার দিকে বারবার তাকাই, মানে হাতের দিকে তাকাইলেই বুঝি যে হাতের আঙ্গুলগুলো বাঁকা, হাতের মধ্যে 6টা আঙ্গুল, মানে শিওরও, মানে চেহারা হয়তো মিলবে না কিন্তু এটাই ও। এরপরও আমি কোনো কিছু বলি না, এরকম করে আমি পড়ে আছি। তো কোনো কিছু আমি বলতে চাই না, কিন্তু কিছু একটা বলতে গেলে দেখা যায় এটা আরও খারাপভাবে চলে যাবে। আমি কিন্তু গ্রামে যাই না, আমি কিন্তু শহরের মধ্যে ওকে নিয়ে থাকতেছি, বা ওরে আমি বলতেছি না যে তুমি সাইমা এটা ওইটা, কোনো কিছু বলি না। এই করতে করতে ও তখন প্রেগনেন্ট হয়, মানে ওর পেটে বাবু আসে। ওর পেটে বাবু আসার পরে ওর বাবা তখন একটু অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে ওর আব্বাকে তখন হসপিটালে ভর্তি করায়। যেই হসপিটাল ওর বাবাকে ভর্তি করায় ওই হসপিটালে আমার এক ফ্রেন্ড ছিল, ও MBBS ডাক্তার এবং মেডিসিন বিশেষজ্ঞ আর কি। আমি ওর কাছে গিয়ে আমি তখন বিষয়টা জানালাম যে বন্ধু আমি আমার বউয়ের সাথে আমার শ্বশুরের ডিএনএটা টেস্ট করতে চাই, মানে আমি শিওর হওয়ার জন্য। ওরা তো আমাকে কোনোভাবেই সুযোগ দিচ্ছে না। মেয়ের বাবা মাও বলে এটা তাদের মেয়ে, এবং সেও বলে তাদের বাবা মা, বা মানুষের মতো মানুষ হতেই পারে, বা হাতের মতো হাত হতেই পারে। এটাই যে মানে সাইমার তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না, বা সাইমার তো মা ছিল, এখানে তোর মাও নাই। পরে ডিএনএ টেস্ট করার জন্য হসপিটালে আমি আমার বউরে বললাম যে তোমার তো বেবি হবে, সো তোমারও একটু চেক করে, মানে সাথেরই বলতেছে যে তোমার একটু চেক করাই, চলো হসপিটালে চলো। এই চেক আপের কথা বলে আমি তখন ওর স্যাম্পল নিই। স্যাম্পল নেওয়ার পর ওর বাবার সাথে যখন মানে আমি ডিএনএ টেস্ট করাই, আপন ভাই ওর ডিএনএ ম্যাচ করে না, মানে এইটা ওর বাবা না, ওর ডিএনএ ম্যাচ করে না। ডিএনএ ম্যাচ না করার পরে আমি তখন মানে আগে তো ছিলাম ধরুন 80%, এখন 90% শিওর যে না এটা সাথী না, এটা সাইমা। তখন 90%, তখন ওর সাথে আমি শারীরিক সম্পর্ক যে করি না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, বা তখন আমার ফিলিংস আসে না ভিতরে, মানে অনুভূতি আসে না যে ওই এটা। ওই সময় আমার মা আমাদের বাসায় থাকতে শুরু করে। মা আমাদের বাসায় আসছে, ওর পেটে বাচ্চা আসার পরে ওকে টেক কেয়ার করতেছে, যত্ন করতেছে, এটা সেটা করতেছে। আবার মা ওর বাপের বাড়িতে, মানে আমার ওয়াইফের শ্বশুর, মানে আমার শ্বশুর বাড়িতে মা যাচ্ছে, সেখানকার আশেপাশে মানুষের সাথে মা কথা বলে। আমার মা একটু চালাক প্রকৃতির আর কি, মানে মোটামুটি অনেকটা চালাক ছিল। মানে হয় না যে কিছু মহিলা থাকে গ্রামে থাকার পরেও প্রচণ্ড চালাক হয়, এই টাইপের। এরপরে আপন ভাই যেটা হলো যে এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেল যে আমার মা, আমি তখন মানে বিষয়টা কারোর সাথে শেয়ার করতে পারি না, মানে কাউকে বলতে পারি না। বলতে না পারার পরে মানে আমার মেয়েটা হয়েছে, আমার একটা মেয়ে সন্তান হয়েছে ওর পেট থেকে। আমার মেয়ে বাবুটা হওয়ার কিছুদিন পর আমার মেয়ে বাবুটার হাতটাও কিন্তু এরকম হয়েছে, সেম। মানে আমার ওয়াইফের আঙুলগুলো যেরকম, হাতটা যেরকম, আমার মেয়ের আঙুলগুলো এরকম, হাতটাও এরকম, একেবারে সেম। তখনও কিন্তু আমার মায়ের মাথায় আসছে কিনা আমি জানি না। পরে আমি এগেন রাতেরবেলা মারে বলতেছে মা, তখন কিন্তু মা আমার সাথে অনেক ভালো, মানে আমার সাথে মা অনেক ভালো। আমি কোনো কথা বললে মা শোনে এবং নিজের সন্তানের মানে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে। মায়ের প্রতি আমার একটা আত্মবিশ্বাস আসছে যে না, কোনো মাকে কোনো কথা বললে এইটা ঠিক থাকবে, এটার কোনো ব্যাঘাত ঘটবে না। তাই না? আমি তখন মারে বললাম যে আচ্ছা মা, তুমি কি আমার আব্বা যে একটা বিয়ে করছিল, একটা মহিলাকে নিয়ে আসছিল বাড়িতে, কিছুদিন যাবত আমাদের বাড়িতে ছিল, ওই মহিলার একটা মেয়ে ছিল, নাম ছিল সাইমা, তোমার কি ওই মেয়েটার কথা মনে আছে? আমার মা বলে আমি কি ওই মেয়ের দিকে তাকাইছি নাকি, আমি কোনোদিন ওই মেয়ের দিকে তাকাই নি। আমি বললাম তুই কোনোদিনও তাকাও নাই? বলে না, আমি জীবনে ওই মেয়ের দিকে তাকাই না। আসলে কিন্তু আমার মা ওই মেয়ের দিকে কখনোই তাকায় নাই, মানে আমি কখনোই দেখি না যে মানে সাইমার দিকে আমার মা চোখ তুলে তাকায়, তো কখনোই মেয়ের দিকে তাকায় নাই। পরে আমি বললাম মা, আমার কাছে কেন জানি মনে হয় যে সাথী মাঝে কোনো সমস্যা আছে। মা বলে সমস্যা মানে কী সমস্যা? আমি বললাম সাথীর বাবার সাথে সাথীর ডিএনএ ম্যাচ করে না। মা বলে মানি? আমি বললাম হসপিটাল ওর বাবার সাথে ওর ডিএনএ আমি টেস্ট করাইছিলাম, বাট ওর বাবার সাথে ম্যাচ করেন, এটা ওর বাবার মেয়ে না। মানে সাথী যাকে বাবা বলতেছে এটা ওর মেয়ে না, এটা ওনার মেয়ে না। আমার আম্মা বলে তাহলে কি মেয়ে অবৈধ মেয়ে? অবৈধ? আমি বললাম যে না মা, অবৈধ ঠিক বলা চলে না, কিন্তু মনে হয় না যেটা ওনার মেয়ে। এবার হলো কি জানেন, আমার মা তখন করলো কি, এই কথাটা মানে আমি মাকে বলছি ভালো কথা, আমার মা এই কথাটা পুরো দুনিয়া জানাই দিছে। আমার মামাদেরকে ফোন দিয়া, আমার আত্মীয় স্বজনকে ফোন দিয়া, এবং সাথীর যে আত্মীয় স্বজনের নাম্বার মায়ের কাছে ছিল, ইভেন সাথীর বাসার আশেপাশে যে লোকদের পরিচয় মানে মা পরিচিত ছিল তাদেরকে পর্যন্ত মা ফোন করে বিষয়টা জানাই দিছে যে আমার ছেলে মানে তার মেয়ের বাবার সাথে মেয়ের ডিএনএ ম্যাচ করেন, এটাই মানে বাবার সন্তানের জারুদ সন্তান।
ভাই তখন আমার মাত্র মেয়েটা হয়েছে, এই পরিমাণে তুফান তখন আমার পরিবারে শুরু হয়ে গেল। সাথীর আব্বা বলতেছে এটা কেমন কথা, এটা কোনো কথা না, এটা কোনো কথা হতে পারে না, এটা কী ধরনের কথা, এটা আমার মেয়ে না, এটা আমার মেয়ে, আমার জন্মদাতা মেয়ে, কী বলেন আপনি, এটা আমার মেয়ে না। মানে তখনই শুরু হলো পারিবারিক একটা মানে ঝগড়া জাটে ঝামেলা। মানে আমি এই কথাটা বলে মনে হয় বিপদেই পড়ে গেছি। এখন সাথীর বাবা যেভাবে কথা বলে, সাথীর মা যেভাবে কথা বলে, আসলেই এটা সাথী। ওর সাথে সাইমার কোনো কিছুই নেই, হয়তো সাইমার হাতের মতো হাত। উনি বলতেছে আমার মেয়ে, আমার জন্ম হয়েছে, জন্ম হবার পরে আমি তার জন্ম ডেট ঠিক করছি, আমার এলাকার লোকজন জানে, আপনি সবার সাথে কথা বলেন। মানে এক অন্যরকম অবস্থা, মানে বিশ্বাসই আর করাইতে পারলাম না যে তারা বলতেছে যে না। এখন আমার ফ্রেন্ড বলে মিস্টেক হতেই পারে, আমার যে ফ্রেন্ড আছে ও বলে যে, আমি বলি যে ডিএনএ ম্যাচ করে না, ও আমাকে বলে মিস্টেক হতেই পারে, হয়তো কোনো না কোনো ঝামেলা ছিল, না এটা ওনার মেয়ে হতেই পারে, বা আসলে মেয়েটা কার এটা তো তার মাই ভালো জানে। এরকমও হতে পারে যে মেয়ের মা যদি অন্য কোথাও কোনো সম্পর্ক থেকে থাকে তো হয়তো তার বাবা জানবে না। এটা তো এখন তুই এটা ঝামেলা লাগাই দিলি। এই ঝামেলা প্রায় 3 বছরের মতো গড়ায়, এবং 3 বছর গড়ানোর পরে 3 বছর পরে মানে আর থাকা সম্ভব হয় না। আমার সাথীর সাথে আর সংসার করার সম্ভব হয় না। এই ছোট্ট ঝামেলাটা একটা সময় আমাদের দুজনের মাঝে ডিভোর্সের কারণ হয়ে দাঁড়ায়। সাথী আমাকে শেষ পর্যন্ত ডিভোর্সে করে দেয়, কারণ এভাবে তো আর থাকা যায় না। প্রতিদিন এই বিষয়টা নিয়ে ঝগড়া জাটি, ফাইটিং, কথাবার্তা কাটাকাটি, মারামারি, এই সেই, মানে একটা ঝামেলা লেগেই আছে। দেন একটা পর্যায়ে সাথী তখন বললো যে না, এভাবে তো আর থাকা যায় না, এভাবে কিভাবে হতে পারে, হবে না। শেষ পর্যন্ত সাথীর সাথে আমার ডিভোর্স হয়ে যায়, সাথী তখন চলে যায়। এবং এই টেনশনে পড়ে, মানে এই যে সাথীর এই সমস্যা বা সাথীর আমার এই ঝামেলাগুলোর মধ্যে পড়ে আমার যে জবটা ছিল, আমার জবটাও ভাই চলে গেছে। কারণ সরকারি চাকরি হলে একটা মানে সরকারি হয়তো আপনাকে এখানে ঠিকমতো কাজ না করলে আপনাকে হয়তো সাময়িক সময়ের জন্য বহিষ্কার করবে বা বরখাস্ত করবে, অথবা আপনাকে অন্য কোথাও ট্রান্সফার করবে, কিন্তু চাকরি সহজে যায় না। কিন্তু নন গভর্নমেন্ট চাকরিগুলো আপনি একটু 19-20 করলেই চাকরি চলে যায়, যেমন আমার চাকরিটা চলে গেছে। তো ওই বয়সে চাকরি চলে গেল, একে তো বউ চলে গেল, বাচ্চা চলে গেল, চাকরিও চলে গেল, এবং এখন আমি চলতে পারি না। মানে আমার চলার মতো কোনো উপায় নেই, ঠিকমতো চলতে পারি না, খেতে পারি না, খুব খারাপ একটা পরিস্থিতি তখন দেখা দেয়। এবং ওই অবস্থার মধ্যে আমাদের যে একটা হাই স্কুল ছিল আমাদের এলাকাতে, ওই স্কুলের মধ্যে শিক্ষক নিয়োগ করা হবে, মানে শিক্ষক নেবে। তো তখন তো আমার ঢাকার আর কোনো চাকরি নেই। চাকরি না থাকার পরে অস্থায়ী শিক্ষক হিসাবে আমি তখন আমাদের এলাকাতে একটা হাই স্কুলে জয়েন করি। মানে অস্থায়ী শিক্ষক যদি নিয়োগ হয় তাহলে আমি অ্যাপ্লাই করবো, আমার জব হলে হবে, না হলে না, কিন্তু অস্থায়ী শিক্ষক হিসেবে আমি ওখানে থাকবো। যেহেতু ঢাকায় আমি একরকম মানে আপনার বিভিন্ন আগে কিন্ডারগার্টেনে চাকরি করতাম বা স্কুলে চাকরি করতাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতাম, তো সেখান থেকে আমার একটা ভালো এক্সপিরিয়েন্স, আমার একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকেই আমি তখন আমাদের গ্রামের সেই হাই স্কুলে আমি তখন জয়েন করলাম। মানে চাকরি করতেছি বা মায়ের সাথে আসি, তো আমার বউর সাথে আমার আর কোনো যোগাযোগ নাই, ও আমার সাথে আর কোনো কথা বলে। তবে হ্যাঁ, সাথী অসম্ভব রকমের ভালো ছিল, মানে খুবই ভালো ছিল, ওর মতো মেয়েই হয় না। মানে এতটাই শান্ত স্বভাবী মেয়ে ছিল, এতটাই ভালো ছিল। তা আমার কাছে কি মনে হয়, যদি সাথী সত্যিই সাইমা হতো, ওই বয়সটাতে কিন্তু ওর অনেকগুলো স্মৃতি মনে থাকার কথা। ও কিন্তু একেবারেই যে ছোটো ছিল তা না, অনেক স্মৃতি ওর মনে থাকার কথা, কারণ এই বয়সের স্মৃতি মনে থাকে। তোর কোনো স্মৃতি বুঝি মনে নেই, এটা কোনো কথা? আর ওই স্মৃতি মনে থাকলে তো আমাকে বলতোই। তো যাই হোক, আমি যেটা করছি এটা আমার ভুল ছিল, আমার হয়তো আমার মিস্টেক। আমি আমার মাকে জানিয়ে দিয়েছি, এবং মাকে জানানোর পর থেকেই বিষয়টা এত বড় একটা আকার ধারণ করেছে, এত বড় একটা রূপ দিয়েছে। তো এভাবেই তখন পড়ে আসছি, এবং এই ঢাকা মানে বাড়িতেই পড়ে আসছি, ময়মনসিংহে আছি, প্রাইমারি হাই স্কুলে চাকরি করি, পরিবার চালাই। এই করতে করতে হঠাৎ করে একদিন আমার আম্মার পিছনে মানে ব্যাক সাইডে ব্যথা শুরু হয়ে গেছে। কোথাও বসতে পারে না, বসতে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে বসতে পারে, মানে কোমরে প্রচণ্ড রকমের ব্যথা। ওই সময় কিন্তু আমার অবস্থা খুবই খারাপ, মানে আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নাই, নিজেও চলতে পারি না, খুবই অভাব অনটনে আছি। এই অবস্থার ভিতরে মায়ের এই সমস্যাটা দেখা দেয়, মানে মারাত্মক ধরনের সমস্যা। এবং একটা পর্যায়ে মাকে তখন আমি ঢাকা ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাই। তো পরীক্ষা নিরীক্ষা অনেক কিছুই করে। ওই সময় আমার যে বড় ভাই আছে উনি আগের মতোই এই ভুংবাং করে ঘুরে বেড়াইতেছে, তার বউ বাচ্চা আমি চালাইতেছি, আমার বড় ভাইয়ের ছেলেরে আমি পড়াশোনা করাইতেছি, ও হাই স্কুলে পরে এসএসসি পরীক্ষা দিছে, ওর সমস্ত খরচ আমি দিচ্ছি। এবং আমার যেই একদম বড় যে ভাইয়া, উনি তো শ্রীলঙ্কার মহিলা বিয়ে করে শ্রীলঙ্কায় চলে গেছে, সৌদি আরব আর শ্রীলঙ্কা মিলিয়ে থাকতেছে, উনি বাংলাদেশি পাসপোর্টও আর ব্যবহার করে না, বাংলাদেশ আর আসেও না। আমার বাবা মারা গেল, দাদি মারা গেল, আমার মানে মার অবস্থাও খারাপ, উনি কোনো আমাদের খোঁজ খবর নেন, আমাদের সাথে ফোনেও কোনো কন্ট্রাক্ট নাই, কোথায় আছে না আছে তার কোনো কিছু আমরা জানি না। একটা পর্যায়ে তখন আম্মারে নিয়ে দূরে করে আম্মাকে মেডিকেলে নিয়ে যায়, ঢাকায় এই ডাক্তার ওই ডাক্তার দেখাইতেছি, মানে পকেটের অবস্থাও তখন খুব খারাপ, চিকিৎসা করতে পারি না। মরার উপরে খারাপ বলতে একটা বিষয় আছে। তখন ওই মুহূর্তে মানে আমি আপনাকে কি বলবো, মানে দুঃখের বিষয় জানতে পারে যে আমার মায়ের 2টা কিডনি ড্যামেজ। একটা কিডনি তো অনেক আগেই বাদ হয়ে গেছে, এবং সেকেন্ড যে কিডনিটা ছিল এটাও ড্যামেজ হয়ে গেছে। এখন ডাক্তার বলতেছে ওনাকে বাঁচাইতে হলে
ওনার 2টা কিডনি ট্রান্সফার করতে হবে। আসলে উনি গ্রামে ছিল তো, এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। কারণ গ্রামের অনেক মানুষ আছে কোনো ব্যথা উঠলে ব্যথার ওষুধ খায় অথবা ব্যথাকে সহ্য করে থেকে যায়, কেন ব্যথাটা হচ্ছে, কী কারণে হচ্ছে, এটার জন্য ভালো কোনো ডাক্তার দেখে না। সেক্ষেত্রে দেখা যায় অনেক মানুষেরই কিডনি ড্যামেজ হয়ে যায়, কারণ অনেক ব্যথা থেকেই কিন্তু কিডনির ব্যথা। তখন আপনি ডাক্তারকে দেখালে যদি আপনার একটা কিডনি ড্যামেজ হয়, ওইটা কেটে আরেকটা দিয়ে আপনাকে বাঁচায় রাখতে পারবে। কিন্তু যখন আপনি এমন একটা স্টেপে যান যে আপনার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু আপনাকে বাঁচানো পসিবল না, বা বাঁচাইতেও অনেক টাকার প্রয়োজন। ওই সময়টাতে দেখা গেল যে মানে আমার মায়ের 2টা কিডনির ড্যামেজ, আমি আর মাকে বাঁচাইতে পারতেছি না। মানে কি বলবো আপনাকে, মানে বলে ঠিক বুঝাতে পারবো না। অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গেল, মানে থাকার মতো না, মানে চলার মতো না, থাকার মতো না, এইরকম একটা অবস্থার মধ্যে তখন পড়ে গেছি। কান্নাকাটি করতেছি, কি করব না করব, মানে কোনো কিছুই আমি তখন বুঝতে পারতেছি না। প্রচণ্ড রকমের অবস্থা খারাপ তখন দেখা দিছে, মানে প্রচণ্ড রকমের মানে খারাপ পরিস্থিতি, খারাপ অবস্থা, আর চলতেই পারি না এবং মায়ের চিকিৎসাও করতে পারি না। অভাব অনটনের মধ্যে একবার, মানে আপনি তো বুঝেন একটা আপনি আমাদের এই সমাজে যারা হাই স্কুলে শিক্ষকতা করে হয়তো ওদের সম্মান বেশি, কিন্তু এদের পরিবার চলেন। আপনি দেখেন হাই স্কুলে যারা শিক্ষকতা করে এদের পুরো কোনো ভবিষ্যতে নেই। আপনি প্রাইমারি স্কুলে চাকরি করলে আপনার একটা পর্যায়ে আপনার একটা পেনশনের ব্যবস্থা আছে, আপনি একটা পেনশন পাবেন, মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট, আপনার ভবিষ্যৎ চলতে পারবেন। কিন্তু হাই স্কুলে তো ভাই পেনশনের কোনো ব্যবস্থা নেই, এবং তাদের চাকরি চলে যাওয়ার পরে বা চাকরি শেষ হওয়ার পরে তাদের সন্তানাদিরা ঠিকমতো চলতে পারে না। আমি তখন খুব বিপাকে পড়ে যাই, মানে অনেক টেনশনে পড়ে যাই যে কী করব, আল্লাহ তাআলা এখন আমাকে কোন দিকে নিয়ে যাবে, আমি কী করব, কোনো উপায় বুদ্ধি, কোনো পথ, কোনো কিছুই খুঁজে পাই না। এই দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে সময়গুলো কাটতে 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 একটা পর্যায়ে আমি তখন চিন্তা করলাম যে না, এভাবে তো আর হতে পারে না, এভাবে তো আর কাটতে পারে না। শেষ পর্যন্ত মা প্রায় মৃত্যু সজ্জায়। তখন এলাকার লোকজনের সাহায্য সহযোগিতা করছে, বাট ওদেরও সাহায্য সহযোগিতাতে আমার আসলে ওভাবে কোনো কিছু হয় নাই। মানে ওদের যে সাহায্যগুলো করতেছে ওই দিয়ে আমি তখন চলতে পারতেছি না। একটা পর্যায়ে আমার এক বন্ধুর মাধ্যমে তখন ফেসবুক, এটা 2016 সালের ঘটনা, 16-র দিকে, 15 কি 16 টাইমটাতে, পরে শেষ পর্যন্ত আমি তখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম আমার পরিচয় বা অনেকগুলো 2-3টা গ্রুপের মধ্যে আমি তখন এগুলো লেখালেখি করলাম এই বিষয়টার উপরে, যে আমার আমি এরকম পড়াশোনা করছি, এরকম শিক্ষিত, এত ভালো রেজাল্ট, এরপরেও একটা গভর্নমেন্ট চাকরি পেলাম না, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে হয়েছে। সেই চাকরিটা চলে যাওয়ার পর এখন নিজে এত পড়াশোনা করেও নিজের মায়ের চিকিৎসা করাতে পারি না, সাহায্য চাইছি এক কথায় বলতে গেলে। তা অনেক টাকায় সাহায্য আসছে, মোটামুটি অনেক টাকায় সাহায্য আসছে, এবং একটা অ্যাকাউন্ট নাম্বার দিছে, ওই অ্যাকাউন্টে অনেক টাকায় আসছে, এবং আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্টে প্রায় আপনার 8 লাখ টাকার মতো আসে। এখন 8 লাখ টাকা আসলে পরে সে 8 লাখ টাকা আমি তখন আমার মায়ের চিকিৎসা সম্পূর্ণ করতে পারি। 8 থেকে 9 লাখ বা সামথিং এরকমই আমার আম্মার চিকিৎসা হয়ে যায়। কিন্তু চিকিৎসা হয়ে যাওয়ার পরে আমি তখন অ্যাকাউন্টগুলো চেক করি, যারা আমাকে টাকা পাঠিয়েছে, অনেক দয়াবান মানুষ আছে, এদের মাঝে আমি হঠাৎ করে খেয়াল করে দেখি যে একজনেই পাঠাইছে আপনার 7 লাখ টাকা। মানে বাংলাদেশের একটা অ্যাকাউন্ট থেকে আসছে 7 লাখ টাকা, আর বাকিগুলো বিভিন্ন জনে, কেউ 500, 1000, 2000, 3000 এরকম করে দিচ্ছে। তো 7 লাখ টাকা যে অ্যাকাউন্ট থেকে আসছে, আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে এই অ্যাকাউন্ট থেকে 7 লাখ আসছে, এই অ্যাকাউন্টটা কার? যখন অ্যাকাউন্টে ভেরিফাই করতে গেলাম, অ্যাকাউন্টে ভেরিফাই করে দেখলাম যে অ্যাকাউন্টটা যেই নামে, সেই নামটা হচ্ছে আরফিন সুলতানার সাথী। আরফিন সুলতানার সাথী যখন আমি দেখলাম, তখন আমি শিওর হয়ে গেলাম যে আরফিন সুলতানার সাথী তো আমার বউয়ের নাম, সাথীর নাম। তো সাথীর নাম্বার আমার কাছে ছিল, বাট আমি কখনোই তার সাথে যোগাযোগ করিনি। ডিভোর্সের পরও আমার মেয়ে নিয়ে চলে গেছে। আমার আম্মা সুস্থ হওয়ার পর আমি তখন সাথীর একদিন কল দিলাম, কল দিয়ে বললাম যে, তখনও কিন্তু সে বিয়ে বসে না, আমি বললাম তুমি কি আমার আম্মাকে টাকা দিছো, বা আমি যে সাহায্য চাইছি ফেসবুকে, এটা কি তোমার চোখে পড়ছে, তুমি কি এটা দেখছিলা? পরে আমাকে বলে হ্যাঁ দেখছি। আমি বললাম তুই কি আমার আম্মাকে 7 লক্ষ টাকা পাঠাইছিল ওই অ্যাকাউন্টে? আমাকে বলে না, আমি আপনার আম্মাকে পাঠাই নেই, একটা হতদরিদ্র মহিলা, উনি মৃত্যুসজ্জায় মরতে বসেছে, আমার কাছে টাকা ছিল, আমি জাস্ট সাহায্য করছি। তো এরই সাহায্যটা পাওয়ার পরে বা এটা হওয়ার পর আমি তখন আমার মাকে একদিন বললাম যে মা, তুমি এটা কীভাবে করতে পারলা, তুমি এগুলো করছো জানো, আজকে তোমার চিকিৎসার জন্য সাথী এমনভাবে টাকা দিছে। এইটা শোনার পর আমার মায়ের ভিতরে যে অনুভূতি বা বিবেকে জিনিসটা নাড়া দেয় যে না, আসলেই তাহলে তো আমার বউ আমার মায়ের জন্য অনেক কিছু করছে, বা আমার মা আজকে বেঁচে থাকার পিছনে আমার বউয়ের অনেক বড় অবদান। এবং এই পর্যায়ে তখন আমার মা সাথীর জন্য পাগল হয়ে গেছে যে না, যা হবার তা হয়েছে, আমি সাথীর আবার এই ঘরে আনবো, আমি সাথীর সাথে ঝামেলা করবো না। পরে আমি বললাম যাও, তুমি ঢাকায় যাও, যেহেতু তোমার নাতিন আছে, তুমি তোমার নাতিন দেখতে যাবে, এবং নাতিন দেখতে গেলে পরে তুমি এখানে তোমার ওয়াইফের সাথে, তোমার ছেলের বউর সাথে কথা বলতে পারবা, তার বাপ মায়ের সাথে কথা বলতে পারবা।
এবার আমার আম্মা ঢাকায় যাতায়াত শুরু করছে। আমার মেয়ে দেখার নাম করে যায়, আমার ওয়াইফকে বুঝায় যে চলে আয়, যা হবার তা হইছে, তোদেরকে আবার বিয়ে পড়াই দিব। এবং যে সাথীর বাবা মা আছে ওনাদেরকে বলে যে আমি ভুল করে ফেলছি বা বুঝতে পারি না, আমার ছেলের অপরাধ, আমার অপরাধ, আমার বউকে দিয়ে দেন, আমার ছেলের বউকে দেন, আমি নিয়ে যাব। মানে সাথীর বাবা মায়ের কাছে আমার মা তখন খুব ছোট হয়ে যায়, মানে রিকোয়েস্ট করে, বেশি বেশি রিকোয়েস্ট করে। এবং রিকোয়েস্টের একটা পর্যায়ে তখন সাথীর বাবা মা রাজি হচ্ছে, আবার হচ্ছেও না। আর তারা রাজি হওয়ার কারণ হচ্ছে তাদের মেয়েকে তারা অন্য কোথাও বিয়ে দিতে পারে না। অন্য কোনো জায়গায় যখন বিয়ে দেওয়ার কথা বলে ওই মেয়ে অন্য কোথাও বিয়ে বসবে না। এবং তারা অনেক চেষ্টা করেছিল যে বিভিন্ন জায়গায় বা ভালো ভালো বিয়ের প্রপোজাল আসছিল দেওয়ার জন্য, কিন্তু ওরে আর অন্য কোথাও বিয়ে দেওয়া যাচ্ছে না। এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম আপনাকে, যেটা সাথীর সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমি জানতে পারি। আমার আগেও কিন্তু সাথীর আরেকটা বিয়ে হয়, এটা কিন্তু সাথীর পরিবার হাইড করছে, মানে লুকাইছে। এবং এইটা জানার পরেও কিন্তু আমার আম্মা আরও রেগে যায়, মানে আরও খেপে যায় যে তাদের মেয়ের আগে বিয়ে হয়েছে, এটা আমাদেরকে জানায় নেই। মেয়ের আগে বিয়ে হয়েছে এই বিষয়টাকে গোপন করে তারা মেয়ের আবার আমার ছেলের কাছে বিয়ে দিছে। তো আগের সংসারেও সাথী প্রায় 4-5 বছর মতো একটা লোকের সাথে সংসার করে, মোটামুটি অনেক বড় লোক দেখেই বিয়েটা হয়েছে। বাট ওই ছেলেটাও ভালো ছিল না, খুবই খারাপ ছিল। ওই পরিবারের সাথীর কোনো সন্তানাদি হয়নি, কিন্তু ছেলেটা অনেক খারাপ ছিল, নেশা করতো, ওরে মারতো। এবং 5 বছর পরে সাথী ওই পরিবার ছেড়ে চলে আসে। এরপরে বহু বছর একা থাকে এবং পরে আমার সাথে বিয়ে হয়। তো এরপরে সাথীর বাবাকে আমার আম্মা বুঝাইলো, হাতে পায়ে ধরলো, রিকোয়েস্ট করলো না, ওরা রাজি হয় না। এর বহুদিন পরে একদিন রাতের বেলা আমি সাথীরে কল দিছি। আমাদের নাকি বৃষ্টি হইতেছে এবং বৃষ্টির মুহূর্তে কল ছিল। আবার বৃষ্টি রাত অনেক পছন্দ করতো। যখন আমার সাথে ঢাকাতে থাকতো তখনও মানে বৃষ্টি হইলে বারান্দায় চলে যেত বা জানালা খুলে দিয়ে বাইরে বৃষ্টি দেখতো। বৃষ্টি হলে মানে বৃষ্টি দিয়ে মানে হাত ভিজাতে ওর খুব ভালো লাগতো, এটা ওর খুব পছন্দের একটা জিনিস ছিল। পরে আমাদের গ্রামে বৃষ্টি হইতেছে, ঝুমুর বৃষ্টি, আমি তখন নাম্বারে কল দিছি। রাত তখন প্রায় আপনার 1টার মতো বাজে। সে সময় কি যেন একটা সিগন্যাল চলতেছিল, মানে এই জন্য মানে নদী বন্দরের সিগন্যাল, যার জন্য সারা বাংলাদেশে একইভাবে বৃষ্টি হচ্ছে। পরে ফোন দিয়ে দেখলাম, বলতেছি মানে ফোন দেওয়ার সাথে সাথে ধরে ফেলছে একটা কলে। আমি বললাম ঘুমাইতেছো? বলে না। আমি বললাম কী করো? বলে আকাশ দেখতেছি। আমি বললাম আকাশে কি হয়? বলে মনে হয় একটু পরপর কেউ একজন লাইট মারে আমার দিকে, মানে টর্চ লাইট মেরে আমাকে দেখে, মনে হয় আকাশ থেকে কেউ একজন আমাকে পাহারা দেয়। আমি তখন বললাম সেটাকে জানো? বলে কে? আমি বললাম আমি। আমাকে বলে আপনি না, আপনি হলে কি আর এরকম হতেন? আপনি আমাকে তো টেক কেয়ার করেন না। আমি বললাম আমি আসমান থেকে লাইট মেরে মেরে দেখি যে আমার বউটা আমার বারান্দার পাশে দাঁড়িয়ে আছে কিনা, এটা আমি। ও তখন হাইসা বলে ধুরো, এই বুড়ো বয়সে আসছেন এগুলো বলার জন্য, বিয়ে করেন না কেন? আমি বললাম বিয়ে করবো কেন, আমার বউ আছে না। বলে আপনার বউ আমি এখন কেমনে, আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। আমি বললাম ডিভোর্স হয়েছে তো কাগজে কলমে, মন থেকে নয়। আমাকে বলে কাগজ কলমে হইলে মন থেকে হয়ে যাওয়া উচিত। আমি বললাম না, যদি উচিতই হবে তাহলে এতদিন বিয়ে বসো নাই কেন? ও আমাকে বলে তাহলে আপনি বিয়ে বসেন নাই কেন? আমি বললাম আমি বসি নাই কারণ আমি আমার বউকে ভালোবাসি, আমার বিশ্বাস যে আমার বউ একদিন আমার কাছে ফিরে আসবে, এই বিশ্বাস আমি বিয়ে বসি নাই, মানে বিয়ে করি নাই। ও আমাকে বলে, আমি বললাম তাহলে তুমি করো নাই কেন? ও তখন চুপ। আমি বললাম বলো তুমি কেন বিয়ে করো নাই, বিয়ে বসো নাই কেন? ও বলে জানি না। আমি বললাম সত্যিটা বলো, কেন বিয়ে বসো নাই? তার মানে তুমি আমাকে ভালোবাসো, আমার কাছে ফিরে আসতে চাও, আমার মেয়েটাকে মাঝখানে রেখে দুজন দুপাশে চুপটি করে ঘুমাতে চাও, আসবা আমার কাছে। আজ আমার টাকা পয়সা কিছুই নেই, আমি একটা হাই স্কুলের সামান্য শিক্ষক মাত্র, তুমি কি আসবা আমার কাছে? আমাকে তখন বলতেছে আমি তো টাকা দেখে আপনাকে বিয়ে করি নাই, আমি তো টাকা দেখে আপনাকে বিয়ে করি নাই, আমি তো আপনাকে ভালোবেসে বিয়ে করছি। আর আপনাকে ভালোবেসে বিয়ে করছি বলেই কিন্তু আমি আপনার কাছে আসতে চাই। আমি তখন বললাম প্লিজ তাহলে তুমি আমার কাছে চলে আসো। এবং একেবারে কান্না ভাব ধরে কান্না করে ওকে বলতেছে। এবং একটা পর্যায়ে ও তখন রাজি হয়, বলছে ঠিক আছে আপনার আম্মাকে পাঠান, আমি আমার আব্বাকে কালকে বুঝিয়ে বলবো। আলহামদুলিল্লাহ আমার আর বেশি কষ্ট পোহাতে হয়নি। এবং এইটা বলার পরেই সাথী যখন রাজি হয়ে গেল, সাথীর আব্বা তখন মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেল। এবং রাজি হয়ে যাওয়ার পরেই সাথীর সাথেই তখন পুনরায় আবারও আমার কলমা কাবিন হলো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি তখন আমার বউ আর সন্তানকে নিয়ে আমার গ্রামের বাড়িতে চলে আসলাম। তো গ্রামের বাড়িতে চলে আসার পরে সাথীকে আমি আগেই বলেছিলাম যে এরপর থেকে আমরা গ্রামে থাকবো, আমরা শহরে থাকবো না, কারণ শহরে থাকলে আমাদের অনেক সমস্যা দেখা দিবে, অনেক প্রবলেম দেখা দিবে, আমরা এই প্রবলেমগুলো নিতে পারবো না, আমরা গ্রামে থাকবো। এটা বলার পরে ও তখন গ্রামে থাকার জন্য রাজি হলো। তো আমি তখন সাথে গ্রামের মধ্যেই আসি।
গ্রামে আসি, দুজনের সাথে অনেক ভালো আছে। আমার খুব ভালো লাগে যে সকালবেলা ও আপনার সবজি আনতো মাঠ থেকে, নিজের হাতেও কিন্তু অনেক ফর্সা ছিল, অনেক সুন্দর ছিল। মাঠ থেকে সবজি করে আনতো এবং আনার পরে সেই সবজি ও রান্না করতো। আমি সকালবেলা সাইকেল ঠুং করে স্কুলে যেতাম, স্কুল থেকে মাস্টারি করে ফিরে আসতাম বিকালবেলা। মেয়েটা আস্তে আস্তে করে বড় হচ্ছে, এত মধুর সময় কাটতেছিল যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আল্লাহ তাআলার কাছে আমার জীবনের যে এইরকম মুহূর্ত আসবে, এরকম সময় আসবে, এটা আমি কখনো ভাই স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। এভাবে সময়টা কাটতে কাটতে আমি প্রায় আবারও ওর সাথে আছি, বা ও কিন্তু আর বেবি নিচ্ছে না, বা বেবি হচ্ছে না, নিচ্ছে না বলতে এটা ঠিক না, মানে বেবি হচ্ছে না। এরকম করতে করতে একদিন হলো কি, আমি দোকান থেকে ফিরতেছিলাম সন্ধ্যা থেকে। আমার মেয়েটা আবার কিন্তু চিপস খেতে খুব পছন্দ করে, মানে চিপস খেতে অনেকটা পছন্দ করে। তো আমি কী বললাম কি, 3টা চিপস আনছি। তো আমরা তো গ্রামের বাড়িতে থাকতাম, আমাদের এটা টিনের ঘর ছিল, গ্রামের ঘরটা ছিল টিনের ঘর। তো আমি তখন করলাম কি, 3টা চিপস আনছে আমার মেয়ের জন্য। আনার পরে আমার মেয়ের তখন একটা চিপস দিলাম, দেওয়ার পরে বাকি 2টা চিপস আমার বউ তখন করলো কি, আমার যে আলমারি ছিল এটার উপরে আমার বউ তখন রেখে দিয়েছে। তো রেখে দেওয়ার পরে আমি ঘুমাই গেছি। আমি তো আবার সকালবেলা, ওই দিন আবার শুক্রবার ছিল, মানে বৃহস্পতিবার রাতে বিকেলবেলা আনছি, শুক্রবার আবার বন্ধের দিন, তো আমি একটু দেরি করে ঘুমাই। আমি অলমোস্ট শুক্রবারে আপনার 10টা-11টা পর্যন্ত ঘুম থেকে উঠি আর কি। 11টা বাজে উঠা গোসল করে হাত পা ধুয়ে আমি ঠিকঠাক মতো তখন হচ্ছে আমি মানে আপনার নামাজ পড়তে যাই। তো এই জন্য আমি একটু লেট করে উঠি। তো ওই দিন হলো কি, আমি মানে রাত্রে মানে শুয়ে আছি, এমন সময় হঠাৎ করে ভাই চিৎকার, হঠাৎ করে আমার বউ দিছে চিৎকার দেওয়ার পর আমি তখন লাফ দিয়ে উঠছি। মানে আমার বউয়ের চিৎকার, লাফ দিয়ে উঠছে। লাফ দিয়ে ওঠার পরে ও তখন করছে কি, দৌড়ে একটা ঘরের মধ্যে ঢুকে গেছে। আমার বউ একটা ঘরের মধ্যে ঢুকে বমি করতেছে, এবং বমি করতে করতে ওর মুখ থেকে রক্ত বেরোতে শুরু হয়েছে। আমি তখন লাফ দিয়ে দৌড়ে ওরা ধরছি যে এ কী হয়েছে তোমার, চলো। ও কিন্তু একটু অসুস্থ ছিল কয়েকদিন ধরে, এমনি একটু শারীরিকভাবে অসুস্থ। তাই মনে করলাম যে মনে হয় কোনো একটা সমস্যা দেখা দিছে, মানে রক্ত বেরোইতেছে এবং প্রচুর বমি করতেছে। আমি বললাম কী হয়েছে তোমার, ডাক্তারের কাছে নিয়ে যাবো। সকালবেলা তো কোনো কিছুই পাই না, কোনো ভ্যান গাড়িও পাই না, কোনো কিছুই পাই না, কারণ আমাদের এলাকাটা একটু প্রত্যন্ত এলাকা ছিল, মানে গ্রাম সাইডের দিকে ছিল। ওখানে রাস্তাঘাটের অতটা ডেভেলপ ছিল না, এতটা উন্নত ছিল না, তো গাড়ি পাওয়াটা খুব কঠিন ভাই। একটা সময় দেখলাম যে চোখ টানা করে ফেলছে, মানে চোখগুলো মানে খুলে ফেলছে। আমার মেয়ে ছিল, আমার মেয়েরে বলতেছে আম্মু কী হয়েছে তোমার আম্মুর, ও কিছু বলে না, শুধু কান্না করতেছে আমার দিকে তাকায় কিছু বলে না। তা আমি তখন করলাম কি, ওরে কাঁধে নিয়ে দৌড়াইতে শুরু করলাম। মানে আপনার কাঁচা রোড থেকে দৌড়াইতে শুরু করে পাকা রোডের ওখানে গেছি। একটা যাওয়ার পর একটা ভ্যান পাইছে, ভ্যানের মধ্যে করে ডাক্তার মানে তাড়াতাড়ি ক্লিনিকের দিকে নিয়ে যাচ্ছে। তখনও আর কোনো কথা বলে না, মানে রক্ত এক পাশ থেকে পড়তে মানে জিহ্বা বের করে ফেলছে। ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ভিতরে ঢুকাইলাম। ঢুকানোর পরে ডাক্তার ওর পালসে হাত দিয়ে বলতেছে যে উনি তো আর নাই। আমি বললাম নাই মানে? ডাক্তার বলল উনি তো মারা গেছে। আমি তখন মানে বুঝতে পারলাম না, মারা গেল কীভাবে মারা গেল। ডাক্তার বলে পোস্টমর্টম করতে হবে, তবে যেটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে উনি বিষ খাইছে। আমি বললাম বিষ খাইছে, তো বিষ খাবে কেন? ওর সাথে আমার কোনো ঝামেলা হয় না, কোনো ঝগড়া হয় নাই, কোনো কিছুই হয় না। আমরা তো দুজনেই অনেক ভালো আছি, কোনো ফাইটিং নেই, কোনো কিছুই না, আমার সুখী সংসার। ও বিষ খাবে কেন? ডাক্তার বলে প্রাথমিক অবস্থায় তাই মনে হচ্ছে যে বিষ খেয়েছে, তবে যখন আপনি পোস্টমর্টম করবেন তখন এটার মানে রিয়েল রেজাল্ট বেরোবে যে আসলেই কেন মারা গেল। তা আমি ওর পোস্টমর্টম করাইতে চাই নাই, কিন্তু এরপরও সেখানে ডিউটিরত যারা ডাক্তার আছে এরা বলে যে আপনি ভবিষ্যতে ঝামেলায় পড়বেন, এবং ঢাকা থেকে ওর যেহেতু আমি এর আগে আমাদের মাঝে একটা সমস্যা ছিল এবং ডিভোর্স হয়ে যায়, পরে আবার সংসার করি, এরকম একটা ঝামেলা। তো ঢাকা থেকে ওর বাবাও চাইলে পরে ঝামেলা করতে পারে। এখন ধরেন ওকে দাফন করে দিলাম, পরে ওর বাবা মামলা করে দিল, আবার লাশ উঠানো বা এই ঝামেলা। তখন ঢাকা থেকে ওর বাবা মাও আসতেছে, তারাও তখন আসতেছে। আসার পরে তারাও তখন বললো যে আপনি করান, ওরে হচ্ছে আপনি মানে পোস্টমর্টম করেন, ময়নাতদন্ত করেন। পরে ময়নাতদন্ত করার পরে রিপোর্ট একই আসলো যে ও বিষ খেয়ে মারা গেছে, দ্যাট মিনস আত্মহত্যা। তো আমার বউ কেন বিষ খাবে, মানে এর কোনো রেজাল্ট আমি খুঁজে পাই না। ও তো বিষ খাওয়ার কথাই না, ও বিষটা খাবে কেন? আমাদের মাঝে তো কোনো ঝামেলা নাই, আমরা দুজনেই যথেষ্ট পরিমাণের ভালো আছি, একজন আরেকজনকে টেক কেয়ার করতেছি, ভালোবাসতেছি। এই একটা মধুর সময়ের ভিতর ও তো বিষ খাবে, এটা প্রশ্নই আসে না। আমি কোনোভাবেই মনটাকে বুঝাইতে পারতেছি না, কোনোভাবেই মনকে বুঝাইতে পারতেছি না। এবং একটা পর্যায়ে দেখা গেল ও লাশ আসলো বাড়িতে, আমরা লাশ দাফন করলাম। করার পরে আমার শ্বশুর শাশুড়ি তারা চিৎকার করে কান্না করতেছে, এটা কী হইল। আমি তখন তাদেরকে বলতেছি আমি নিজেও জানি না। আমার মা বলতেছে আমার ছেলের বউয়ের সাথে মানে আমার ছেলের সাথে আমার ছেলের বউর কোনো ঝগড়া নাই, কোনো ঝামেলা নাই। তো ওর যেদিন দাফন হয়ে গেল, ওর নানা মানে আমার শ্বশুর শাশুড়ি তারাও রয়ে গেল আমার বাড়িতে। আমার তখন হঠাৎ মনে হলো যে ও
ও তো প্রতিদিন সকালবেলা আমার মেয়েটারে নিয়েই বসে, মানে ঘুম থেকে উঠলে আর মেয়েটার ঘুম থেকে উঠাবে, উঠে আমার মেয়েটারে নিয়ে বসে থাকে। মেয়েটারে এটা ওইটা পড়ায়, মানে বাসার বারান্দায় মেয়েটারে নিয়ে বসে থাকে। ও প্রতিদিন সকালবেলা এটাই করবে, ঘুম থেকে উঠবে, মেয়েকে ঘুম থেকে উঠাবে, মেয়ের হাত মুখ ধোয়াবে, মেয়ের কাছে সুন্দর জামা পরাবে, মেয়েটারে নিয়ে অনেকক্ষণ বসে থাকে। যে সময়টা তো মেয়েটাকে নিয়ে বসে থাকে ওই সময়টাতেই কিন্তু এই ঘটনাটা করছে। আমার তখন মনে হলো যে আমার মেয়েটা ওর পাশে ছিল, তো মেয়েটা ওর পাশে দেখলাম, মেয়েটা জানে কী হয়েছে। তাহলে মেয়েটারে বলতেছি যে আম্মু তুমি না তোমার আম্মুর সাথে ছিলা? বলে হ্যাঁ। তবে তোমার আম্মুর সাথে থাকলে তোমার আম্মুর কী হয়েছিল? তোমার আম্মু বিষ খাইছে কেন? আর মেয়ে বলে না, মানে ভয়ে বলে না। আম্মু তুমি ভয় পাইও না, আব্বুর কাছে বলো কী হয়েছে। তোমার নানু মানে দাদু কিছু খাওয়াই দিছে তোমার আম্মুরে? মানে আমি তখনও কিন্তু ভাবতেছি না আমার মা কিছু করে ফেললো কিনা। তো বলে না। তবে তোমার দাদু কিছু করে নাই? বলে না, কিছু করে নাই। তাই আমি বললাম তাহলে তোমার আম্মুর কী হয়েছিল? তো বলে না। আমি বললাম আম্মু বলো না কী হয়েছে তোমার আম্মুর, তোমার একটু আম্মু না ভালো বলো আমার কাছে। বলছে আম্মু না এখানে বসেছিল, মানে আমাদের একটা ডুলিনের মতো চেয়ার আছে, ওই চেয়ারটার মধ্যে মানে বসে হেলাধুলা করা যায়, ওই চেয়ারটা ও নিজেই ঢাকা থেকে কিনে আনছে। বলে যে ওই চেয়ারের মধ্যে আমি বসেছিল, তো আমি হচ্ছে নানুর রুমে, মানে দাদুর রুমে আমার চিপসটা পাইছি, চিপসটা আনছি, আনার পরে আমি আম্মুরে দিচ্ছি খাওয়ার জন্য, আমি খাই নাই, আমি আগে আম্মুরে খাওয়াবো। আমার মেয়েটা আবার যেটাই যে দিত আগে নিজের মায়ের মুখে দিত। ধরেন কেউ কোনো একটা কিছু, একটা আইসক্রিম কিনে দিল, আয়সা মারে দিত, যে আগে মায়ের কামড় খাবে ওর পরেও খাবে। কেউ কিছু একটা দিলে তোরা মায়ের কাছে চলে আসছে, মা আগে তুমি খাও। তো চিপসটা খোলা অবস্থা ওখানে পাইছে, আইনে ওর মায়ের মুখে দিছে। দেওয়ার পরে বলে আমি আম্মুকে 3টা চিপস খাওয়াইছি, এরপর আম্মু বমি শুরু করছে। 3-4টা চিপস খাওয়াইছি, আম্মু বমি শুরু করছে। এরপর আমি জানি না আম্মুর কী হয়েছে, আম্মু রুমের ভিতরে ঢুকে আম্মু রক্ত বেরোতে শুরু হয়েছে। পরে আমি বললাম তুমি চিপস খাওয়াইছো তোমার আম্মুরে? বলে হ্যাঁ। তখন আমি চিন্তা করলাম যে আমি যে চিপসগুলো আনছিলাম, তখন ওইখানে আমি যেখানে চিপস রাখছি ওখানে গিয়ে দেখি যে মানে আপনার একটা চিপস পড়ে আছে, একটা তো আমি আমার মেয়েরে খুলে দিছি, একটা পড়ে আছে, তাহলে আরেকটা কই? তাহলে কি চিপসে কোনো সমস্যা ছিল? যেই প্যাকেটটা আছে ওই প্যাকেটটা আমি তখন খুলে খাওয়া শুরু করলাম, এবং চিপসের মধ্যে ডেটও ছিল, প্রাণ কোম্পানির চিপসগুলো ডেটও আছে। এখানে ডেট থাকার পরে তো চিপসের মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি খাইলাম এবং একটা চিপস আমার মেয়েও খাইছে, তাদের তো কোনো সমস্যা হয় নাই। এরপরে আমি আমার মায়ের যা ধরছি যে মা তোমার রুমে চিপসের প্যাকেট আসছে কোত্থেকে? মা আমারে বলে চিপসের প্যাকেট তো আমি আনছি তোর বউয়ের আলমারির উপর থেকে। আমি বললাম কেন আনছিলা? মা তখন বলে যে ইঁদুরের জ্বালায় ঘরে থাকতে পারতেছিলাম না, ইঁদুর প্রচুর পরিমাণে জ্বালাচ্ছিল, তাই আমি আইনে একটা চিপসের বোতল খুইলা ওই পাউডারের ইঁদুরের ওষুধগুলো ওই সময় পাওয়া যেত, পাউডার টাইপের একেবারে সাদা। তা আম্মা বলে আমি চিপসগুলোর সাথে এই ইঁদুরের ওষুধটা, একটা প্যাকেট ওষুধ পুরো মিক্স করছি, করে আমি এটা খোলা এখানে রেখে দিয়েছি, ইঁদুর ঢুইকা খাইলে মারা যাবে। তখন আর বুঝতে বাকি ছিল না যে কী হয়েছে আমার বউর সাথে। আমি আর কাউরে বলতে পারি নাই, আজও কাউরে বলি নাই, এই প্রথম আমি আজকে আপনার কাছে বললাম যে আমার বউর সাথে এটা হয়েছে। কারণ সময় বললে আমার শ্বশুর শাশুড়ি হয়তো এটা মেনে নিতে পারতো না, তাদের একমাত্র মেয়ে ছিল, এই মৃত্যুটা হয়তো তারা মেনে নিতে পারতো না, যার জন্য জানাই নাই। সর্বোপরি আমার মেয়েটার নাম হচ্ছে শিখা এখন অনেক বড় হয়েছে, এবং আমার শ্বশুরের ব্যবসা বাণিজ্য সব আমি দেখাশোনা করি, এখন আমার শ্বশুর বাড়িতে থাকি। তো আমার যতটুকু ধারণা আছে আমার মায়ের ওই চিপসের মধ্যে ইঁদুর মিশানো, মানে ইঁদুরের ওষুধ মিশানো ওই চিপস খেয়েই আমার বউ মারা যায়। তা আমি শিওর না, এটা যেটা আমার মেয়ে বললো আর কি। তো আমার মেয়ে আমাকে এরপরেও বিয়ে করানোর অনেক চেষ্টা করছে, আমার পরিবার চেষ্টা করছে, বাট আমি আর বিয়ে শাদী করি নাই। এখন আমি ঢাকাতেই থাকি, আমার শ্বশুর বাড়িতেই থাকি। আমার শ্বশুরের ব্যবসা বাণিজ্য ওগুলো দেখাশোনা করি, এবং আমি যে আমার সাথীকে কতটা ভালোবাসছিলাম এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। ওর ভালোবাসা আমি বেঁচে আছি। আপনার গল্পগুলো হঠাৎ আমার চোখে পড়লো, অনেক দিন ধরে আমি গল্পগুলো শুনি, এবং সেখান থেকে আমার একটা নেশা হয়ে গেছে যে রাতের বেলায় ঘুমোতে গেলে আপনার গল্প শুনতেই হবে, মানে না শুনলে আমার ঘুম আসে না। ইদানিং আমার মেয়েও আপনার গল্প শোনে, মানে আমার থেকেও আমার মেয়ে আপনার গল্পের অনেক ভক্ত। আমার যে ভৌতিক গল্পগুলো এগুলো আমার মেয়ে একটাও মিস করে না। তো আমি আবার ভৌতিক গল্প কম শুনি, আপনার এই টাইপের গল্পগুলো আমি পছন্দ করি, এগুলোই আমি শুনি। তো আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার জন্য আমার দোয়া, আপনি আমার জন্য দোয়া করবেন, এবং আমার গল্পের মাধ্যমে আমি কিছু মানুষকে সতর্ক করতে চেষ্টা করেছি। বিশেষ করে আজকে এই কথাটাই বলে যায় যে এই যে ইঁদুরের ওষুধ গ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহিলারা দিয়ে রাখে, অনেক বাচ্চারা হাঁটে গ্রামের মধ্যে এরকম চিপসের মধ্যে, বিস্কিটের মধ্যে, বিশেষ করে মহিলারা দিয়ে থাকে। তো এগুলো থেকে যেন সবাই একটু সাবধান থাকে, সামান্য একটা ভুলে যাতে আমার মতো পরিণতি না হয়। আপন ভাই ভালো থাকবেন,
আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে ময়মনসিংহের ভাই জাকির হোসেনের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। আমি গল্পটার শুরুতে আপনাদেরকে বলেছিলাম এই দুনিয়াটা হচ্ছে একটা মিথ্যে সুখের অভিনয়ের জায়গা। এখানে আমরা সবাই অভিনেতা। আমি যে সিনেমায় যাদেরকে বলি যে এরা অভিনয় করে, এরাই অভিনেতা না। এই যে আমি আরেকজনের গল্প নিজের গল্পের মতো করে বললাম, আমি অভিনয় করে আপনাদেরকে শোনালাম, আমি অভিনেতা না। আপনি যে দেখছেন আপনিও একজন অভিনেতা। পৃথিবীর প্রতিটা মানুষ অভিনয় করে, কখনো নিজের সাথে, কখনো অন্যের সাথে। এই দুনিয়াতে কেউ সুখী নয়। প্রত্যেকটা মানুষই গভীর রাতে চিন্তা করে যে আমি আসলে সুখী কিনা। কেউই সুখী নয়। যে বিলাসবহুল বাড়িতে থাকে, আপনি মনে করতেছেন যে হাই ভাই সে কত সুখী, রোজ রয়েজ গাড়ি চালাচ্ছে সে কত সুখী, রেঞ্জ রোভারে চড়তেছে সে কত সুখী। না ভাই, সে মূলত আপনার চেয়েও বেশি দুঃখী। হ্যাঁ, সুখ একমাত্র সৃষ্টিকর্তার কাছে, সুখ একমাত্র নামাজে, সুখ একমাত্র বিধাতার কাছে, এবং নিজেকে কিছুটা সময় দেওয়াই হচ্ছে সুখের কাজ। বিকেলবেলা, গোধূলি, সন্ধ্যায় নদীর পাড়ে বসে কিছুটা সময় কাটানো, বৃষ্টির রাতে আকাশ দেখা, আমার কাছে মনে হয় এটাই সুখ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।